দিব একটা, এদিকে আয়, দ্রুত এইদিকে আয়। ধর, আমার বইগুলো পড়ে যাচ্ছে, ধর। অয়নকে বারবার ডাকছিল মিতুল, কিন্তু অয়ন মিতুলকে জন্মের মতো ভয় পায়। মিতুল আর অয়ন বাসাতুতো ভাই বোন, মানে হলো এরা একই বাসায় থাকে। মিতুলরা বাড়িওয়ালি। অয়ন এবার অনার্স প্রথম বর্ষে পড়ে, আর মিতুল চতুর্থ বর্ষে। একই কলেজে পড়ে বটে। সেদিক থেকে মিতুল অয়নের সিনিয়র, মানে 3 বছরের বড় আপু। কিন্তু এই বড় আপুকে অয়ন জন্মের মতো ভয় পায়। শুধু অয়ন না, বাসার আর পাড়ার প্রায় সকলেই মিতুলকে ভয় পায়। কারণ মিতুল 8-10টা সাধারণ মেয়ের মতো নয়, বরং চলাফেরা অনেকটা পাড়ার বখাটে ছেলেদের মতো। সালোয়ার কামিজ মোটেই পরে না, ওই তো কুর্তি আর জিন্স, মাঝে মাঝে শার্ট প্যান্ট পরে। হাতে থাকে ছেলেদের মতো প্যাঁচানো চেন আর আংটি। চুলগুলো যদিও মেয়েদের মতো বড় বড় রেখেছে, তবুও হাবভাব মেয়েদের মতো নয় মোটো। মানে সে মেয়ে, কিন্তু ভাবে সে তার মায়ের একমাত্র পুত্র। যাই হোক, এই মেয়েটার কথাবার্তাও কিন্তু ছেলেদেরই মতন। মানুষের বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, এবং সাহস দেখলে অবাক হতে হয়। অয়নকে দেখলে অযথাই খাটায়, মনে হয় টাকা পয়সা দিয়ে কিনে রেখেছে। মুখে মুখে কিছু না বলেও মনে মনে অয়ন প্রচুর বিরক্ত। মিতুলের সব কাজ করে দেয়, আর তা না করলে মিতুল যে কোনো মুহূর্তে ওকে ধরে 2-3টে কিল ঘুষি দিয়ে নাক ভোঁতা বানিয়ে দিতে পারে। মিতুল কলেজ থেকে ফিরছিল। অয়নও একটা বাস থেকে সেম স্টপেজে নামে। মিতুলের কাঁধে আর হাতে বই ও ব্যাগ ছিল, সেগুলো মিতুলের জন্য একটু ভারী হয়ে যায়। অয়নকে দেখতেই তাই মিতুল ডাকতে থাকে। অয়নও কোনো উপায় না পেয়ে ভদ্র ছেলের মতো মিতুলের বইগুলো হাতে নিয়ে নেয়। হাতে নিতে গিয়ে অয়নের হাত থেকে একটা বই পড়ে যায়। অমনি মিতুল মাথায় চাটি মেরে বলে, সে কি রে, বইগুলো পড়লো কেন বে? দেখে শুনে চলতে পারিস না নাকি? আর একটা বই পড়লে না, পুরো কোলে করে দেব। মানে আর হবে না। ঠিক আছে, এবার চল। মিতুল আর অয়ন বাসে চলে আসে। অয়নের হাতে মিতুলের বই দেখে অয়নের মা আর চোখে তাকায়। এই মেয়েটাকে তিনি একটুও পছন্দ করেন না। মেয়েটা অসম্ভব সুন্দরী, কিন্তু ছেলেদের মতো নিজেকে বানিয়ে কি হাল করে রেখেছে নিজের। আর তার সাথে নিজের ছেলের চলাফেরা আরও আগে মেনে নিবেন না অয়নের মা। অয়নও জানে সেটা। অয়নের মা সামনে পড়তে মিতুল বলে ওঠে, সালাম খালা, কেমন আছো? বলি, এইভাবে তাকায় আছো কেন গো? বেশি সুন্দর লাগছে আজকে। ছেলের বউ করবে নাকি? বদমাইশ একটা। এই অয়ন, ওর হাতে বইগুলো দিয়ে বাসায় আয়। না মানে উনি একা একা। একাই পড়বে, দিতে বলেছি দে তো। আর বাসায় আয়, কাজ আছে। নিজের ঘরের কাজকর্ম নেই, অন্যর কাজ করে বেড়াচ্ছে। হাবা একটা, আয়। অয়নের মা অয়নের হাত থেকে বইগুলো টেনে নিয়ে মিতুলকে দিয়ে দেয়। তারপর ছেলেকে টানতে টানতে ঘরে নিয়ে যান। অয়ন হাবার মতো চলে যায়। ভেতর থেকে অয়নের 50 বৃদ্ধ দাদু চেঁচিয়ে ওঠে, কি গো বৌমা, কে এসেছে? অয়নকে বকছো কেন, হ্যাঁ? কে এসেছে আর? আপনারা জানতে হবে না অত। আরে, তোমার নাত বউ গো। দেখো তোমার বৌমা কেমন করছে। শালা, আমাকে দেখলেই তোমার বৌমা কেমন পিত্তি জ্বলে ওঠে, বুঝি না। দাদু ফিক করে হেসে দেয়। মিতুল চলে যায়। অয়নের মা দরজাটা ধাম করে লাগিয়ে দেয়। রাগে গজগজ করতে করতে বলে, বদমাস মেয়ে একটা। কোন কুক্ষণে যে এই বাসাটাই পেতে হলো। নেহাত বাসা ভাড়া কম, না হলে এখানে থাকতামই না। তা বৌমা, বেশি তাড়া দিয়ে চলো, এখান থেকে চলে যাই। আপনার কথা বললেন না বাবা। অয়নের মা রাগ দেখে চলে যায়। দাদু সেদিকে চেয়ে হেসে বলে, অত রাগ করো না বৌমা, দেখবে ওই মেয়ের কাছে একদিন তোমার সব রাগ পানি হবে। বিকেলবেলা মিতুল ছাদে বসে বসে চুল শুকাচ্ছিল। অয়ন এখানে ছাদের এক কোণেই বসে পড়ছিল। অয়ন সবসময় এখানে বসে পড়ে। আরও একটা কারণে অয়ন এখানে আসে। ও যেখানটায় বসে পড়ে ঠিক বিপরীত পাশের বিল্ডিংয়ে 3 তলার একটা মেয়ে রোজ বেলকুনিতে বসে। কখনো বই পড়ে, কখনো নিচে বাচ্চাদের খেলা দেখে, কখনো বা আবিরের দিকে চুপি চুপি তাকায়। মেয়েটাকে ভালো লাগে আবিরের, কিন্তু মেয়েটাকে সে চেনে না। এই পাড়াতেই থাকে, তবুও সে কে, কিসে পড়ে, এসব কিছু জানে না।
ইচ্ছে করে রোজ তাই আবির এখানে বসে বসে পড়ে, নয়তো মোবাইলে গেমস খেলে। অয়ন যখন বসে পড়ছিল বিকেলবেলা, মেয়েটা বেলকুনিতে এসে বসে। এ সময় মিতুল সেখানে এসে তার ভেজা চুলগুলো গামছা দিয়ে বাড়ি দিতেই চুলে সেই ভেজা পানি গিয়ে লাগে অয়নের মুখে। অয়ন আটকে উঠে গালি দিতে যায়। শালা ক্যারে, চোখে দেখিস না বসে পড়ছি? ভূত চেপেছে নাকি তোকে? আর কিছু বলতে গিয়ে গলায় কথা আটকে যায়, কারণ অয়নের সামনে তখন মিতুল দাঁড়িয়ে। অয়ন পানির উৎস খুঁজতে যেয়ে ঘটনা বুঝতে পেরে চুপ হয়ে যায়। ইসরে, গালি দিয়ে ফেলেছে, কে জানে আজ তার কি হাল করে। মিতুল কিছু বলতে যাবে, অমনি অয়ন মিতুলের দিকে চেয়ে আর্তনাদের সুরে হাত জোর করে বলে, আমি ইচ্ছে করে বলি নাই। আপনি যে এখানে আমি বুঝতে পারি নাই, আমি ভাবছি অন্য কেউ। মিতুল এগিয়ে আসে, তারপর একবার অয়নকে দেখে আরেকবার সামনের বিল্ডিংয়ের বেলকনির দিকে তাকায়। ঘটনা বুঝতে পেরে মিতুল অয়নের দিকে তাকায়। অয়ন ভয়ে ভয়ে মিতুলের দিকে তাকায়, আরেকবার বেলকনির দিকে। এই রে সারছে, মিতুল আপু যদি বুঝতে পারে আমারে কবর দিয়ে ফেলবে। কিরে ওই বিল্ডিংয়ে? কিরে? কই কিছু না তো। না না, কিছু তো একটা আছে। তুই এমন করে ওখানে তাকিয়ে আছিস কেন? কেসটা কি বলতো? প্রতিদিন এখানে এই মেয়েটা বসে থাকে আর তুইও। কাহিনী কি বলতো? ওরে শালা রে, তুই আবার ওই মেয়েটার সাথে ইটিস পিটিস করছিস না তো? না 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 মিতু আপু, এমন কিছু না, এমন কিছু না সত্যি। আমি জাস্ট এখানে বসে একটু পড়ি আর ভালো লাগে তাই। সত্যি বলছিস তো? সত্যি বলছিস? দেখিস কিন্তু আমাদের বাসায় এসব চলবে না, কিন্তু মনে রাখিস। একদম এইসব টালটু পাল্টু করলে মেরে পা হাতে ধরিয়ে দেব, মনে থাকবে? জি আপু, মনে থাকবে। অয়ন ভয় পেতে থাকে, মিতুল কাছে আসতে থাকে। অয়ন চোখ বুজে ফেলে। মিতুল অয়নের চিবুক ধরে দুষ্টামি করে বলে। অয়ন বইগুলো নিয়ে ধীরে ধীরে চলে যায়। মিতুল আবার বেলকুনিতে তাকায়। মেয়েটা আগের মতোই বসে আছে, চা খাচ্ছে। দেখতে বেশ সুন্দর লাগছে। মিতুল একবার নিজের জামা কাপড়ের দিকে তাকায়, তারপর কিছু একটা ভেবে নিজের মনে হেসে নিচে চলে যায়। পরদিন সকালবেলা অয়ন আর মিতুল দুজনে কলেজের উদ্দেশ্যে নামে। মিতুল অয়নকে দেখে শীষ বাজায়। অয়ন ভয়ে চলে যেতে থাকে। মিতুল দৌড়ে গিয়ে অয়নের ব্যাগ জাপটে ধরে বলে, ওই শালা কানে যায় না? থামতে বললাম না? হ্যাঁ বলো আপু। বলছি যে কলেজ যাচ্ছিস? হ। চল আমিও যাব, আমার সাথে চল। আরে না না, আমি পারবো। অযথা তুমি। হুম, পারবি মানে কি পারবি তুই? বলেছি না আমি যাব। কথা না শুনলে কি হবে জানিস তো? মেরে পা হাতে ধরিয়ে দেবে। এই তো বুঝেছো, গুড বয়। এবার চলো। অয়ন আর মিতুল হাঁটতে থাকে। অয়ন ভয়ে ভয়ে হাঁটে, মিতুল সেদিকে তাকিয়ে হাসে। অয়ন মনে মনে ভাবে, ডাইনিটা কোথা থেকে যখন তখন চলে আসে, যেটা ভয় পাই সেটাই হয়। কি একটা অবস্থা, নাম নিতে না নিতেই এসে হাজির হয়। কিরে, কি ভাবছিস? মনে মনে আমাকে বকিস তাই না? আরে না তো, একটু না। আচ্ছা অয়ন, একটা কথা বলতো, তুই আশাকে ভয় পাস? না মানে হ্যাঁ, একটু পাই। পেতে হবে না। আর তুই আমাকে আপু বলে ডাকিস কেন? আমি মাত্র তো 3 বছরের সিনিয়র। আপু বলতে হয় আবার মিতুল বলে ডাকবি। কিন্তু। আবার কিন্তু? ঠিক আছে আপু। ও সরি মিতুল। ওরা দুজন কলেজের উদ্দেশ্যে হাঁটতে থাকে। বিকেলবেলা অয়ন আজ ভয়ে সাথে যায় না। অয়ন জানে ওখানে গেলেই অয়ন বেলকনিতে তাকাবে, আর মিতুল সেটা দেখলে ওর খবর আছে। সেজন্য বাসায় বসে আজ বিকালটা পার করে দেওয়ার চিন্তা করে। এদিকে মিতুল ছাদে গিয়ে হাঁটছিল, হঠাৎ কি মনে করে নিচে নেমে এলো। তারপর সোজা ওদের বাসার সামনের ফ্ল্যাটে গিয়ে নক করলো। নক খুলে দিল অয়নের দাদু। মিতুলকে দেখে একই সাথে আশ্চর্য ও উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, আরে আরে ইয়াং লেডি, তুমি আসো আসো। তুমি তো আসোই না, একটু তো আসতে পারো নাকি? বুড়োর এমন উষ্ণ আতিথ্যতায় মিতুল খানিকটা অবাক ও অপ্রস্তুত হয়ে যায়। ও ভেবেছিল ঝাড়িটারি খাবে। অন্যের মাঝে ও কি পছন্দ করে না তাও ভালো মতো জানে, কিন্তু এই বুড়ো লোকটা তো ভালোই পাত্তা দিল ওকে। মিতুল আরেকটু খাতির জমাতে একেবারে জড়িয়ে ধরে বলল, ও দাদু, আপনি কি ভালো! আপনাকে দেখলেই মন ভালো হয়ে যায়। আপনি নিশ্চয়ই অয়নের দাদু তাই না? আমার আসলে কথা হয় না তেমন।
ওই আপনার বৌমার একটু মাথার তার ছিঁড়া আছে কি না তাই। কিন্তু আজ মনে হলো একটু আপনার সাথে দেখা করি, সময় কাটাই। কি বলেন তো, আমার তো আবার দাদুও নাই জানেন। মিতুলের কথাই অয়নের দাদু পুরোপুরি গলে যায়। তিনি একটু চেঁচিয়ে ডাকেন, অয়ন, অয়ন, দাদু ভাই দেখে যা তো একটু। অয়নের মা ভেতর থেকে জবাব নিল, বলি কি হলো আবার আপনার? সব তো দিয়েই আসলাম। অয়ন পাশে নি বাবা, একটু বাইরে গেছে। কিছু লাগবে? না না মা, কিছু লাগবে না, বাদ দাও। অয়ন নেই শুনে মিতুলের মনটা খারাপ হয়ে গেল। ছেলেটা প্রতিদিন এ সময় সাথে থাকে, আজ নেই। কি হলো? আচ্ছা, ও ভয়ে আসা বন্ধ করেনি তো? সময় কাটছে না বলে বাইরে চলে গেছে, এটাই কি হতে পারে? মেবি অয়ন যেহেতু নেই এখানে থেকে আর কি করবে, কিন্তু বেরোলে যাতে ওর দাদু বুঝতে না পারে, বুঝলেই সমস্যা। দাদু, আমি তো ভুলে গেছি, আমার একটা ইম্পর্টেন্ট অনলাইন ক্লাস আছে জানো। ইস, এক্ষুনি জয়েন না করলে ওরা আমায় কিক মারবে। আমি বরং অন্য একদিন আসবো, কেমন? আরে আসলে কিছু খেয়ে নাও বস, গল্প করি। না দাদু, আজ সময় নেই। নিশ্চয়ই আরেকদিন আসবো, চিন্তা করবেন না। কি দাদুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিতুল বেরিয়ে পড়ে। দাদু মনে মনে হাসে। তিনি ভালো মতোই বুঝেন যে মিতুল কোন ক্লাস করতে বেরিয়েছে। তিনি মনে মনে হেসে দেন। মিতুল অলিতে গলিতে একটু হাঁটাহাঁটি করে, একটা সিগারেটের প্যাকেট বের করে সিগারেট জ্বালায়। সচরাচর মিতুল সিগারেট খায় না, কিন্তু যখন অতিমাত্রায় কিছু নিয়ে চিন্তা করে তখন দু একটা সিগারেট চালান না করলে তার হয় না। এই মুহূর্তে মিতুল অয়নের চিন্তায় পড়ে গেছে। কেন পড়েছে সেটা ও নিজেও জানে না। ওর শুধু মনে হচ্ছে যে অয়ন এ সময় ছাদে থাকার কথা, মিতুলের ওকে বই নিয়ে বসে পড়তে দেখার কথা। প্রতিদিন তাই হয়, আজ কেন অয়ন নেই? এ সময় হঠাৎ পাশের একটা গলিতে চিৎকার চেঁচামেচি শুনে মিতুল, কি হলো, কেসটা কি? এত সারের মতো চেঁচাচ্ছি কে? মিতুলের হঠাৎ মনে হলো এটা অয়নের গলা। মিতুল দৌড়ে গেল, গিয়ে দেখে পাড়ার কয়েকটা ছেলে মিতুলকে মারছে। মিতুল দৌড়ে গিয়ে কয়েকটার কলার ধরে কিছুক্ষণ রামলীলা চালায়, তারপর জিজ্ঞেস করে, কি বে, ওকে একলা পেয়ে কেলাচ্ছিস? আমাকে চিনিস কে? পা ভেঙে হাতে ধরিয়ে দেবো একদম। এলাকার পোলাপান খুব ভালো করে মিতুলকে চেনে। অয়নদের বাড়িওয়ালের একমাত্র মেয়ে সে। ওর বাবা ডিআইজি অফিসার। বাবা সৎ হলেও মেয়েটা হয়েছে গুন্ডা। গুন্ডা মেয়ে আর ডিআইজি বাবা, তারপর এলাকায় ওদের প্রতাপ। ভয় না পেয়ে উপায় আছে? একটা ছেলে কাঁপতে কাঁপতে বলে, আপু ইচ্ছে করে মারিনি, আসলে অয়ন এখানে দাঁড়িয়ে ওই মেয়েটাকে দেখছে আর মেয়েটা আমার গার্লফ্রেন্ড, তাই এবার আপনি বলুন। মিতুল ছেলেটার কলার ছেড়ে দেয়, ইশারা করে ছেলেগুলোকে চলে যেতে বলে। ওরা যেতেই মিতুল অয়নের দিকে তাকায়। মিতুলের এই মুহূর্তে রাগ হচ্ছে প্রচুর। আশ্চর্য, অয়নের ইচ্ছে হতেই পারে কারোর দিকে তাকানোর, হোক কারোর গফ। অয়ন তাকে উকি মারতেই পারে, কিন্তু মিতুলের কেন রাগ হচ্ছে? মিতুল রাগে দুঃখে অয়নকে বলে ওঠে, কিরে, এসবের মানে কি? হ্যাঁ, তুই আমাদের বাসায় থেকে এসব লুচুগিরি করিস? ছি ছি, এই জন্যই কি ছাদে বসতি? ওয়েট, আর এই জন্যই ছাদে গিয়ে দেখতে পারিসনি বলে আজ তুই বাসার নিচে নেমে ওরে শালারে তুই তো পুরো কেলো করে দিয়েছিস। তোকে তো কঠিন শাস্তি দিতে হবে। না আপু, আমাকে ছেড়ে দাও প্লিজ। আর বাসায় ভুলেও বলো না, মা মেরে ফেলবে একদম। আশার মা প্রেম একদম পছন্দ করেন না। তাই নাকি? ঠিক আছে, বলবো না। এখন বাসায় চল, আর এই আপুর ডিকশনারিটাও ক্লোজ কর আপাতত। আপু ডাক শুনলে নিজেকে বুড়ি মনে হয়। অয়ন ভয়ে ভয়ে মিতুলের পিছনে হাঁটে। মিতুল খানিকটা হাঁটে, তারপরে থেমে হঠাৎ অয়নকে বলে, এই শোন, বলছি ওই মেয়েটারে আর কখনো লুকিয়ে দেখবি না, ঠিক আছে? অয়ন মাথা নাড়ায়। মিতুল হাসে। ওরা হাঁটতে থাকে। একটা ফুচকার দোকান দেখে মিতুল অয়নকে জিজ্ঞেস করে, খাবি? না। অয়ন মাথা নাড়ায়। মিতু জোর করে নিয়ে যায়, তারপর দুজন মিলে ফুচকা খেতে থাকে। অয়ন ভয়ে ভয়ে মিতুলের দিকে তাকায়। মিতুল মুচকি হাসে। পরের দিন সকালবেলা মিতুল কলেজে যাওয়ার জন্য নিচে নামছিল। অয়নও নামছিল। হঠাৎ মিতুলকে দেখে থমকে যায় অয়ন, তারপর আবার দ্রুত উঠে উপরে চলে যায়। আবার কি মনে করে নিচে নামে, তারপর মিতুলকে একটা চোখ মেরে ভো তোড় দেয়।
ঘটনার আশঙ্কির কথায় মিতুল হা হয়ে যায়। মানে এই বলো ধাবাটা তাকে চোখ মারলো, এটাও হয়? মিতুল মনে মনে হাসে। রাতে মিতুল বসে ফোনে গেম খেলছিল, তখন মিতুলের বাবা আসে। বাবা কি হলো, আসো, কিছু বলবে? মিতুলের বাবা এসে বসে। উনি রাশভারী মানুষ, তেমন কথা বলেন না, যা বলেন খুব ভেবে বলেন। মেয়ের রুমটার চারপাশে চোখ বুলান। পুরো ঘরে কিসব স্টিকার লাগানো, কিসব বিদেশি ছেলের ছবি। এরা নাকি কুস্তিগির, নাটক করে, মুভি করে। দেখেই বমি আসে। মেয়ের কি রুচি! এদের ছিঁড়ি দেখেই মেয়েটা এমন অদ্ভুত সাজে। দিন দিন মেয়েটা মাত্রা ছাড়িয়ে ফেলেছে। কে বিয়ে করবে এমন কোলে? বিষণ্ণ মনে বলেন। শোন মিতুল, কাল একটু ঘরে থাকিস, কলেজে যাস না। তোকে দেখতে কিছু লোক আসবে। আমাকে দেখতে? আমি কি চিড়িয়াখানার পোষা প্রাণী নাকি দেখতে আসবে? বাবা আসতে বারণ করে দাও। তুমি না কি যে বলো। আমি মজা করছি না, তোমাকে দেখতে আসবে মানে তোমার বিয়ের সম্বন্ধে এসেছে, বুঝতে পেরেছো? কাল এরা কোণে দেখা করতে আসবে। বাবা তুমি পাগল হয়ে গেলে? বিয়ে আর আমি? কেন, তুমি কি মঙ্গল গ্রহে থেকে আসা এলিয়েনকে নাকি বিয়ে করার কথা শুনে এত অবাক হচ্ছ? শোনো বাবা, ওসব আমি পারবো না। আমি পড়াশোনা করব, চাকরি করব, ব্যাস। এসব আমাকে দিয়ে হচ্ছে না। সেসব বললে তো হবে না। তোমার মন মতো তুমি সব সময় চলেছ, কারো কথা শুনিনি। এখন বড় হয়েছ, তোমার প্রতি আমার দায়িত্ব বেড়েছে। আমি আমার কাজ করব। আগামীকাল ওরা দেখতে আসবে, কথা শেষ। কোনো ঝামেলা করলে আমাকে আর বাবা বলে পরিচয় দেবো না। ভেবো, তোমার বাবা মারা গেছে, তোমার সাথে আমার আলাপ শেষ। বাকি আলাপ তোমার মার সাথে। আসছি। মিতুলের বাবা চলে যায়। মিতুল রাগে কষ্টে ক্ষোভ ছেড়ে তার জিনিসপত্রের উপর। মানে ও বিয়ে করবে না, এটা কি ওর বাবা বুঝে না? আর এমন ছেলেকে কেন সে বিয়ে করবে, যার জন্য নিজেকে বদলাতে হবে? সে তো এমন কাউকে চাই যে ওকে ওর মতো করে মেনে নিবে, কোনো কারণ ছাড়াই ওকে ভালোবাসবে। বিকেলবেলা অয়ন এসে ছাদে বসে। আজ ওই মেয়েটাকে দেখা যাচ্ছে না। ধুর, দেখেও কি লাভ, ও তো অন্যের গার্লফ্রেন্ড। ওনের গার্লফ্রেন্ড দেখাও গুণা, ছিছি। মিতুল ছাদে ওঠে। আজ আর অয়নের দিকে তাকায় না। অয়ন হঠাৎ মিতুলকে দেখে চমকে ওঠে, কিন্তু আজ আর ভয় পায় না। গতকাল এই মেয়েটাই তাকে বাঁচিয়েছে। মেয়েটা ততটা খারাপ নয়, একটু রং তামাশা করে চলে, এই আর কি। কথা শ্রী নেই, এই যা। বাকি সব ভালোই, ওর মনটা নরম। মিতুলকে চুপ করে থাকতে দেখে অয়ন এগিয়ে যায়। মন খারাপ? অয়নকে দেখে মিতুল তাকায়, তারপর আবার সামনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আগামীকাল আমাকে দেখতে আসবে। অয়ন আগ্রহী হয়ে বলে। বাহ, দারুণ তো। তারপর? তারপর আর কি, বিয়ে হয়ে যাবে। তো সে তো ভালো কথা, খুশির খবর। তার জন্য আপনার মন খারাপ কেন? আচ্ছা। এবার মিতুল অয়নের দিকে ঘুরে বিরক্ত হয়। এই ছেলে, তুমি কি বোকা? মাথায় কি ঘিলু নেই? কোনো মেয়ে বিয়ের কথা শুনে মন খারাপ কেন করে তুমি বোঝো না? আমি বিয়ে করতে চাই না। আপনি কাউকে ভালোবাসেন? চট করে অয়নের এই কথা শুনে মিতুল চমকে যায়। মিতুলের বুক বরাবর কপাটিটাতে কে যেন বেশ জোরে সোরে ধাক্কাতে শুরু করে। মিতুল নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলে। জানি না তো, বুঝতে পারি না আমি। অয়ন হাসে। বুঝতে পারেন না কেন? নাকি ভয়ে বলতে পারছেন না? ভালোবাসা এমন জিনিস হলে সাথে সাথে বলে দিতে হয়, না হয় সেটা হারিয়ে যায়। কথাটা বলে অয়ন পাশের বাসার বিল্ডিংয়ের দিকে তাকায়। সে মেয়েটা এখন আর বসে না। অয়নেরও মন খারাপ হয়। অয়নের কথা শুনে মিতুলের চোখের এক কোণে পানি জমে। সে কি আসলে সেই মানুষটাকে ভালোবাসে? বাসলেও কি তার ভালোবাসা কেউ মেনে নিবে? সমাজ কি বৈধতা দেবে তার যে অসম প্রেম? কিন্তু অয়নকে আর কিছু না বলে মিতুল চুপচাপ চলে যায়। অয়ন সেদিকে অবাক হয়ে তাকায়। এই মেয়েটা এত চুপচাপ হয়ে গেছে যেন অয়ন সেটা মানতেই পারছে না। বলা যায় তার ভালো লাগছে না। মেয়েটাকে বরং চঞ্চল, উদ্ভ্রান্ত, রাগী হিসাবেই মানাই বেশি। আহরে, ব্যাচে কাকে যেন ভালোবেসে মরে শেষে ধুকে ধুকে। অয়ন মিতুলের জন্য প্রভুর কাছে প্রার্থনা করে। ইয়া আল্লাহ, মিতুল আপুকে তুমি তার মনের মানুষের সাথে বিয়ে দিয়ে দাও। আপুর মনটা ভালো করে দাও। এরপর চলে যায় মাঝে দুদিন।
মিতুল নিজেকে ঘরবন্দি করে নেয়। অয়ন জানতে পারে না মিতুলের সাথে কি হয়েছে। ওকে কে দেখতে আসছে, বিয়ে ঠিক। মিতুল কাউকে জিজ্ঞেসও করতে পারছে না কাকে জিজ্ঞেস করবে, কিন্তু অয়নের বেশ জানতে ইচ্ছে হচ্ছে। সেদিন রাতে অয়নের দাদু অয়নকে আর তার পরিবারের সবাইকে ডেকে পাঠায়। এভাবে ওর দাদু তাদের তখনই ডাকে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে বা দাদু সিরিয়াস মুডে থাকবে। অয়ন অবাক হয়, দাদু এখন কি বলবে। আবার সবাই ড্রয়িং রুমে বসে, দাদু একটা কাশি দেয়। অয়ন বুঝে দাদু দীর্ঘ বক্তৃতা দিতে তৈরি হচ্ছে। শোনো, আমি এখন যে কথাটা সবাইকে বলবো, জানি যে সবাই সেটা শুনে আকাশ থেকে পড়বে, মেনে নিতে কষ্ট হবে, কিন্তু যেটা উচিত এবং সত্য আমি সেটাই বলবো। এটা তোমরা মানো আর না মানো। সকলে মাথা নাড়ে। এ বাসাতে মা কিংবা যে যত বড় পীর হোক না কেন, দাদুর করা সিদ্ধান্তের উপর কারোর কিছু বলার থাকে না, কারণ দাদু যা বলে সবসময় সঠিক সত্যটা বলে। তাছাড়া বাড়ির কর্তা এখনও দাদু নিজে। দাদু এবার একটু হাসি দিয়ে বলে, আসলে আমি চাই অয়নের বিয়ে দিতে। আমার বয়স হয়েছে, নিজের শরীরের উপর ভরসা নেই, আর পাত্রী আমার পছন্দ আগে থেকেই। এই কথা শুনে সবাই চমকে ওঠে। অয়নও মাথা নাড়ায় দাদুর তালে তালে, কিন্তু যখন একটু দেরিতে ঘিলুতে কথাটা ঢুকে অয়নের বিয়ে মানে সিরিয়াসলি দাদু ওর কথা বলছে, ও লাফিয়ে ওঠে। এই না না, আমি কোনো বিয়ে টিয়ে করবো না। কি বলো দাদু এসব? আমি এখনো বাচ্চা। চুপ থাকো, এখনো বাচ্চা তুমি। এতদিনে বিয়ে করলে বাচ্চার বাচ্চা থাকতো। এই বাচ্চা, জানো আমরা খুব অল্প বয়সে বিয়ে করেছি। তোমার বাবাকে তো 10 পাস করে বিয়ে দিয়েছি। অবশ্য তোমার মা বিষ খেয়ে মারা যাবে বিয়ে না করলে, তাই বিয়ে দিতে বাধ্য হয়েছি। অয়নের মা মাথা নিচু করে। তিনি লজ্জা পান, বুঝতে পারেন শ্বশুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন কিছু বলতে গেলে তিনি তার পুরনো কথা উঠিয়ে তাকে লজ্জা দিবেন। তবুও একটু রাগী কণ্ঠে সামলে নিজেকে বলেন, কিন্তু বাবা, আমরা করেছি বলে অয়ন আর পাত্রীকে। মিতুল, কোন মিতুল? পাশের বাসার মিতুল, মানে বাড়িওয়ালির মেয়ে। সবে একসাথে চেঁচিয়ে ওঠে। কি মিতুল মানে ওই মেয়েটা যে ছেলের মতো বকাটের মতো কথাবার্তা বলে, চলাফেরা করে, আর অয়ন চেয়েও বয়সে বড়? বৌমা, মানুষকে এভাবে বলো না। তার মানে বাবা, আপনি পাগল হলেন? ওই মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে দিবেন আপনি? না বাবা, সরি, এটা আমি মানতে পারবো না। আপনি বড় বলে যা তা বলবেন আর ভয়ে সব মেনে নিব, তা হবে না। হ্যাঁ, আমরা করেছি তাই বলে জেনে বুঝে আপনি আমার ছেলেকে জলে ফেলে দিবেন, তা তো হবে না। হ্যাঁ, আপনার নাতে আপনি বিয়ে দিবেন, কিন্তু আর মেয়ে পেলেন না, ওই মেয়েকে আমি মানব না। হ্যাঁ দাদু, আমিও না। উনি আমার বড় আপু, কি করে হয় এসব? দাদু হাসে। জানি এই রিয়েক্ট করবে। আমি অবাক হচ্ছি না। সোহেল মানে তোমার বাবার সাথে কথা ফাইনাল। তোমার বাবারও ওকে পছন্দ। আর সবচেয়ে বড় কথা, মিতুলের বাসা থেকে প্রস্তাবটা আসছে। ওদের পরিবারটা বেশ ভালো। মেয়েটাকেও আমার ভালো লাগে। মানছি মেয়েটা একটু অদ্ভুত, কিন্তু ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। মিতুলের বাসা থেকে মানে মিতুল তো অন্য কাউকে ভালোবাসে। কোনো মিস্টেক হচ্ছে মেবি। না, আমাকে কথা বলতে হবে ওর সাথে। এসব শুনতে আর ভালো লাগছে না। ওরা কিছু বলতে চায়। আজ সন্ধ্যায় ওদের বাসায় যাব আমরা। কেউ কোনো সিন ক্রিয়েট করবেন না। আমার কথাই শেষ কথা। আর মানতে পারবেন না যে সে বাসা থেকে চলে যেতে পারো। আমি অনেক ভেবে এ সিদ্ধান্ত নিছি। বয়স কোনো ব্যাপার না। সিনিয়র মেয়েকে বিয়ে করা পাপ নয়, আমিও করেছি। বাবা, তাই বলে? বৌমা, শুনতে পাওনি কি বললাম? পরদিন রাতে সবার মধ্যে আলোচনা ঠিক হয়ে বিয়েও ঠিক হয়, কিন্তু অয়নের আর মিতুলের সাথে দেখা হয় না। দেখা হয় না বলতে দাদু দেখা করতে দেয় না। বিষয়টা বুঝলো না মিতুল কি করে বিয়েতে রাজি হতে পারে। একটা বার তো অয়নের সাথে কথা বলবে, আর ও তো অন্য কাউকে ভালোবাসে। কি করে অয়নকে মেনে নিল ও? কি যে হচ্ছে কিছুই বুঝছে না ও। মিতুলের সাথে কথা বলার দরকার। বিয়ের 3 তারিখ ঠিক হলো।
কেনাকাটা হলো সবার অমতে, আর দাদার বাড়াবাড়িতে বিয়ে হলো। মিতুলের সাথে ওর আর কথা বলা হলো না। এর ফাঁকে একবার মিতুলের সাথে দেখা করতে চেয়েছি অয়ন। মিতুল দেখা করেনি। কেন করেনি জানে না অয়ন। যাই হোক, বিয়ের রাতে মিতুল ঘোমটা দিয়ে বসে আছে। অয়নকে ভেতরে জোর করে পাঠানো হলো। অয়ন ভাবতেই পারছে না যে মেয়েটাকে আপু বলতো, যে ওর 2 বছরের সিনিয়র, সে এখন ওর বিয়ে করা বউ। অয়ন ভেতরে ঢুকতেই ঘোমটার ভেতর মিতুল নড়চড়ে বসলো। অয়ন সামনে এগোতেই মিতুল এসে সালাম দিল। অয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। মিতুল তারপর 1 গ্লাস দুধ এগিয়ে দিল। দুধ হাতে নিয়ে হাঁ করে অয়ন বলল, এসব কি? কি মানে? আপনার দুধ? কি? আর আপনি আমাকে আপনি করে বলেন কেন আপু? আপনি তো আমার বড়। অয়নের কথা শুনে মিতুল এক ঝটকায় ঘোমটা সরিয়ে কলার ধরে বলে, শালা ইয়ার কি করিস? আমাকে বিয়ে করার জন্য 3 ঠ্যাঙে লাফালি, এখন আপু মারানি হচ্ছে না? কি বলেন? কে আপনাকে বিয়ে করার জন্য লাফাইছে? কে আর তুই? আর কি আপনি আপনি করছিস? ও, আমিও তো তুই তুকারি করছি। সরি, মাথাটা গরম হয়ে যায়। বলছি, তুমি তো বিয়ের জন্য পাগল হলে, তবে আবার এত নাটক কেন? আমি বিয়ের জন্য পাগল? কে বলছে? তোমার দাদু। ওই বুড়োটা একটা বদের হাড্ডি। আমার জীবন ছাড়খাড় করে দিল। মানে কি? মানে আমি আপনাকে বিয়ে করতেই চাইনি, বুড়ো ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে দিয়ে দিছে, তাই বাধ্য হয়েছি। কিন্তু আপনি কেন রাজি হইলেন? আপনি আমার বয়সে বড়, এসব কি হয়? মিতুল হা হয়ে যায়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। মানে তুমি আমাকে পছন্দ করো না? অয়ন অবাক হয়। না, কোনো পছন্দ করব করারও কি এক কথা? না, কেন পছন্দ করব? করারও কি কথা? আপনি আমার বড়, আমি কোনো দিন ওই নজরে আপনার দিকে তাকাইনি। আচ্ছা, ভালো কথা, আপনি রাজি হলেন কেন? তোমার দাদু বলেছিল, আর আমিও। আপনিও? না, কিছু না। বলুন। বললাম তো না, কিছু না। আচ্ছা, রাত হয়েছে, আপনার কিছু লাগবে? না। তাহলে শুয়ে পড়ুন। কিন্তু এই আপনি আপনি কেন করছো? বললাম না আপনি করে ডাকা যাবে না। অয়ন কিছু বলে না, সোফায় গিয়ে ঘুমাতে যায়। মিতুল তখন অয়নের হাত ধরে বলে, ওই কই যাস? এ কি আবার তুই তোকারি হয়েছি আবার? তুই আমার বর, পিচ্ছি বর, আর আমার বর আমার কাছে শুবি। তুই সোফায় কেন যাস? আয়, খাটে আয়। আজ বাসর রাত, আমার সাথে বাসর করবি। তা না, তুই ওসব হচ্ছে না। সিনেমার নায়িকার মতো আমি কান্না করব, বেচারি সাজবো, তুই ঢং করে আলাদা শুবি। আমার সাথে এইসব হচ্ছে না। তুই আমার বর, আমার সাথে বাসর করবি। আরে কি বলে এই মেয়ে? মাথায় সমস্যা নাকি আপনার? আমি বউ বলেই মানি না আপনাকে। সিনিয়র মেয়ে বউ হয় নাকি? আবার বাসর? স্বপ্নেও হচ্ছে না আপনার আমার বাসর। ওসব ভুলে ঘুমান। হচ্ছে না স্যার, দাঁড়াও দেখাই। মিতুল ওর বুক থেকে শাড়ি ফেলে দেয়। অয়ন হা হয়ে থাকে। সম্বিত ফিরে পেতেই চেঁচিয়ে ওঠে। মিতুল ওর মুখ চেপে ধরে। বেটা, তুই বাসর করবি না তো 14 গোষ্ঠী করবে। মিতুল অয়নকে জড়িয়ে ধরে, তারপর একটা ধাক্কা মেরে খাটে ফেলে দেয়। অয়ন আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। আল্লাহ, এই মেয়ের হাত থেকে আজ আমায় বাঁচাও। ঠিক এ সময় দরজার একটা কড়া নাড়ার শব্দ হয়। মিতুল দৌড়ে উঠে নিজেকে ঠিক করে অয়নকে চোখ রাঙিয়ে দরজা খুলে দিতে বলে। মিতুল গিয়ে ঘোমটা দিয়ে বসে পড়ে। অয়ন দরজা খুলে, সামনে দাদা দাঁড়িয়ে আছে। ভালোই হলো, বুড়োটার আজ খবর আছে। কি একটা যন্ত্রণায় ফেলে দিল ওকে। আজ বুড়কে বোঝাবে মজা। কি হলো এত রাতে? সর সামনে থেকে, সর বেটা, দেখি আমার বুড়ি কই। তোমার বুড়ি মানে? মানে আবার কি, তোর বুঝতে হবে না? দাদা ঘরে যেতে মিতুল দৌড়ে গিয়ে সালাম দেয়। দাদা ঘোমটা সরিয়ে মিতুলের হাতে টাকা গুজে দেয়। মিতুল নিতে চায় না, দাদা জোর করে। আরে আমার বুড়ি এত সুন্দর, মাশাল্লাহ। মিষ্টি মুখটা দেখলে তো মিষ্টিও দিতে হয় নাকি? মিষ্টি তো আর আমি আনতে পারিনি, তাই মিষ্টির টাকাটা দিলাম। মিষ্টি কিনে খেয়ে নিও। অবশ্য মিষ্টি দেওয়ার মতো লোক তোমার হয়ে গেছে। বলে দাদা মিতুলকে ধাক্কা দেয়। মিতুল লজ্জা পায়। অয়ন রেগে যায়। বুড়ো তো লাজ শরম নাই, কিছুই হবে না। কিসব বলছে বড় অপুর সাথে? দাদা হয়েছে তোমার? কেন ডিস্টার্ব করছি নাকি? সইছে না? মিতুল আর দাদা হাসতে থাকে। মিতুল দাদাকে বেশ পছন্দ করে। মানুষটা দিল খোলা। উনি মিতুলকে বউ করে এনেছেন।
অয়ন আর সহ্য করতে না পেরে দাদার সাথে চেঁচায়, প্রথমবারের মতো চেঁচায়। থামবে তুমি? তোমার হাসি আমার সহ্য হচ্ছে না। দাদা থমকে যায়। মানে? মানে হলো এই মেয়েটা আমার চেয়ে বয়সে বড়, ছেলেদের মতন চলাফেরা। ও বড় জোর গফ কিংবা ফ্রেন্ড হতে পারে, বউ বা সোলমেট নয়। তুমি এই বুড়ো দামড়ি মেয়েটার সাথে আমার বিয়ে দিয়েছো, আর এখন এসে মজা করছো। আমার লাইফটা হেল করে দিলে। লজ্জায় বন্ধুদের সাথে আমি মুখ দেখাতে পারবো না। দাদা ধমক দেয়। অয়ন, ধমক দিলে আমি চুপ করব না দাদা। ওর খারাপ লাগলেও আমার কিছু করার নেই। কেন করলে এটা? মিতুল জানতে না তোমায় আমি ভালোবাসি না? মিতুল কিছু বলতে যায়, দাদা ওকে থামিয়ে দেয়। দাদুর রাগ বুঝতে পেরে মিতুলকে চোখ দিয়ে নিশ্চিত হওয়ার ইশারা করে। ওর রাগ কতটা স্বাভাবিক, কিন্তু উনি যা করেছে বুঝেই করেছে। কিছুদিন গেলে নাতিও সেটা বুঝবে। তারপর অয়নকে বলে, দাদু ভাই, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। তবে কি জানো, এই মেয়েটা একটা রত্ন। তুই হয়তো এখন পছন্দ করিস না, শীঘ্রই করবি। মেয়েটা মারা যেতে চাচ্ছিল, ওর বাবা মা তখন ওকে বিয়ে দিতে বাধ্য হয় তোর কাছে। কেন জানিস? ও তোকে ভালোবাসে, আর ও ওর বিয়েটা ভেঙে তোর কাছে আসতে চেয়েছে। আমি সব জানার পর ওকে ফেরাতে পারিনি, তাই। অয়ন যেন আকাশ থেকে পড়ে। মিতুল বলেছিল ওর বিয়ে ঠিক, এজন্য ওর মন খারাপ। ও নাকি কাউকে ভালোবাসে। অয়ন সেদিন বলেছিল মিতুলের ভালোবাসার কথা সেই ছেলেটাকে বলে দিতে, কিন্তু ও জানতো না সে নিজেই ওই ছেলেটা। অয়ন অবাক হয়ে মিতুলের দিকে তাকিয়ে থাকে, যাকে সে আপু ভাবত। যে মেয়েটা আসলে অয়নকে ভালোবাসে, যাকে সে আপু ভাবত, সেই মেয়েটা আসলেই অয়নকে ভালোবাসে। এর জন্যই কি সেদিন ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছে? এর জন্যই কি সে যখন বেলকুনিতে বসে মেয়েটাকে দেখতো মিতুলের সহ্য হতো না? কিন্তু মিতুল এটা কি করে করতে পারে? ও তো অনেক ছোট মিতুলের। অয়ন মিতুলের দিকে তাকায়, চোখ বেয়ে পানি পড়ছে। একটু মন খারাপ হয়, কিন্তু কিছু করে নেই, কারণ সে কখনো তার 3 বছরের একটা সিনিয়র মেয়েকে চাইলেও ভালোবাসতে পারবে না, এটা মেনে নেবে না। আর ও দাদার সামনে কিছু বলে না। কিছুদিন গেলে ওকে এমনিতেই ডিভোর্স করে দেবে, কারণ স্বপ্ন দেখা ভালো, তবে বাস্তবে সব স্বপ্ন সত্যি হয় না। দাদার কথা শেষ হতে হতে অয়ন কিছু বলতে চায়। দাদা, এসব শুনতে ভালো লাগছে না। তুমি যাও ঘুমাও, আমিও একটু ঘুমাবো। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। দাদা চলে যাওয়ার আগে অয়নের কাঁধে হাত দিয়ে বলে, মেয়েটাকে কখনো কষ্ট দিস না, যত্নে রাখিস। ও তোকে খুব ভালোবাসে, পরে ঠিকই বুঝবি। দাদু চলে যেতে অয়ন মিতুলের দিকে তাকায়। মিতুল কান্না ভেজা চোখে দাঁড়িয়ে কাঁপছে। অপমানটা গায়ে লেগেছে, বোঝা যাচ্ছে। অয়নের কোনো ইচ্ছে ছিল না এমন অপমান করার, কিন্তু ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি। দাদু চলে যেতেই অয়ন মিতুলকে কিছু বলতে যাবে, এ সময় হঠাৎ দরজা ঠেলে ভিতরে অয়নের মা প্রবেশ করে। অয়ন চিন্তায় পড়ে যায়। মা তোকে একটু পছন্দ করে না, কে জানে কি বলতে কি শুনিয়ে দেয়। আরে মা, তুমি এখানে কেন? সারাদিন কত ধকল গেছে, যাও গিয়ে ঘুমাও। সর, আমাকে কথা বলতে দে, সর সামনে থেকে। মা এগিয়ে যায় মিতুলের দিকে। মায়ের পেছনে ছোট ভাই রাফি, বাবা আর কিছু মেয়ে ও আত্মীয় স্বজন ছিল। মিতুল একটু ঘাবড়ে আছে সবাইকে দেখে। অয়ন অবাক হয়ে আছে, এই প্রথম মেয়েটাকে এমন ভয় পেতে দেখছে। মিতুলের জন্য খানিক মায়াও লাগছে। মার সামনে গিয়ে মিতুলের থুতনিটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে খুব বিশ্রী মুখভঙ্গি করে বলে, ছি ছি ছি, আয়নায় দেখছো তোমাকে কত বয়স্ক লাগে? আমার বাবুর সাথে মানাবে তোমায়? আমার শ্বশুরটাকে কি জাদু করেছো কে জানে। যাই হোক, এই মেয়ে এই রাত করে আবার আমার ছেলের সাথে ঝগড়া লাগছো, তাই না? এমন চেঁচালো কেন অয়ন? ছেলেটা লাইফ তো খাইছো বিয়ে করে, এবার কি চেঁচিয়ে মাথাটাও খাবে নাকি? মায়ের এমন আচরণে ঘরের সবাই স্তম্ভিত হয়ে যায়। মিতুলের চোখ বেয়ে ততক্ষণে পানি গলগলিয়ে পড়ছে। কেউ ভাবে উনি অয়নের মা এমন আচরণ করবে, তবে অয়নের মায়ের কাছে বেশ ভালো লাগছে। এমনিতেই তিনি মেয়েটাকে পছন্দ করেন না একটু। তার উপর তার ঘরে উড়ে এসে জুড়ে বসে ছেলের লাইফটা শেষ করলো। একটু কথা শোনাবে না তা হয়? অয়নর মাকে ঠেলে একদিকে নিয়ে ফিসফিস করে বলে, মা, কি যাতা বলছো তুমি? চারপাশে মানুষ মিতুলকে কিভাবে দেখছে, যাও তুমি। আরও চেঁচাচ্ছে না, আমি অযথাই চেঁচাইছি। যাও তো, যাও এবার। যাব মানে? তোকে বশ করে ফেলেছে?
অয়ন বিরক্ত হয়। অয়নের বাবা এবার অয়নের মাকে টেনে রুম থেকে বাইরে বের করে নিয়ে আসে। হয়েছে, বহুত বলছো। মা মিতুল, তোমার মায়ের মাথাটা একটু বেশি গরম, তাই যা তা বলছে, তুমি মনে কষ্ট নিও না। এই অয়ন, দরজাটা লাগা, হাঁ করে চেয়ে আসিস কেন? অয়নের মা আরও কিছু বলতে চায়, অনেকে জোর করেও সরানো যাচ্ছে না, কিন্তু অয়নের বাবা আর রাফি এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যায়। মিতুলের মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে। জীবনের প্রথম তাকে এত অপমানিত হতে হলো। সে জানতো অয়ন তাকে ভালোবাসে, না হলে সে জোর করে কখনো বিয়ে করতো না অয়নকে। কিন্তু এখন এই যে সবার মনে ওর জন্য বিষ ঢুকে গেছে, তার কি হবে? এদিকে অয়ন ও মিতুলের কাছে লজ্জা পাচ্ছে। ওর পরিবার যা অপমানটা করলো মিতুলকে, অয়ন যে কিভাবে তাকাবে ওর দিকে। অয়ন আস্তে আস্তে মিতুলের কাছে গিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, আম্মার জন্য মাপ চাই, কিছু মনে করবেন না। রাত হয়েছে, যান ঘুমিয়ে পড়ুন। মিতুল কিছু বলে না, চুপচাপ মাথা নাড়ায়। তুমি? আমিও যাচ্ছি। অয়ন বিয়ের পাঞ্জাবি পাল্টায়, মিতুলও শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নেয়। এরপর অয়ন মিতুলের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। মিতুলও মৃদু হাসি দেয়। তারপর দুজন লাইট অফ করে শুয়ে পড়ে। তবে ঘুম কারোর চোখেই আসে না। তারা দুজনেই চিন্তা করছে এই অনিশ্চিত ভবিষ্যৎ কি, কতকাল বইবে তারা এই বোঝা। আদৌ কি সম্ভব? কি হবে শেষ পর্যন্ত? সকালবেলা মিতুল ঘুম থেকে উঠে দেখে সবাই রান্নাঘরে, কেউ কথা বলছে, বাচ্চারাও হইচই করছে, খেলছে। অয়ন ততক্ষণে উঠে টিভি দেখতে বসে গেছে। দাদু পাশেই বসে আছে। মিতুলকে দেখে দাদু উঠে আসে। ঘুম ভাঙলো না দাদু ভাই? হ্যাঁ দাদু। এ সময় অয়ন মিতুলের দিকে তাকায়। মিতুল একটা কুর্তি আর জিন্স পরে চুপচাপ দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে ইতস্তত ফিল করছে। অয়নের মা হঠাৎ মিতুলের দিকে তাকায়। অমনি দৌড়ে এসে তিনি মিতুলের পোশাক দেখে মাথায় হাত দিয়ে বসে পড়েন। মিতুল আতঙ্কে ভয়ে চারপাশে তাকায়। নিজেকে অসহায় লাগে ওর। অয়ন চুপচাপ। হায় আল্লাহ, মানে তুমি নতুন বউ, বাপ মা কিছু শেখায়নি? ও তোমার মা তো আবার আমাদের বাড়িওয়ালি, কিছু বলা যাবে না। তাই এত দামড়া মেয়ে হয়েছে, বিয়ে হয়েছে, এখনো এসব পড়ে থাকবে? লজ্জা কি সব উঠে গেছে? আন্টি আমি আসলে ওরে বাপ, দেখি দেমাক মেয়ের, আমাকে আন্টি বলে? হ্যাঁ বলবেই, এ যুগের মেয়ে তো, তার উপর আবার যে চলাফেরা, মা বলবে কি করে? আর আমরা বিয়ের পরে শাশুড়ির পা ধরেই বসে থাকতাম, আবার রং ঢং। বৌমা থামো, বাড়ি ভর্তি লোকজন, মাথায় কিছু নেই নাকি? একটা মেয়েকে এভাবে অপমান করছো, তুমি কেমন ছেলে তা আমরা সবাই দেখেছি। পুরনো কথা বললে তোমার আর মান থাকবে না। ওকে অপমান করা বন্ধ করো, কাজের কথা বলো। এই মেয়ে আসো রান্নাঘরে, সবার জন্য খাবার রান্না করতে হবে। পারো তো, নাকি সেটাও পারো না? অয়নের মা বক বক করতে করতে রান্নাঘরে চলে যায়। মিতুল অসহায়ের মতো অয়নের দিকে তাকিয়ে থাকে। অয়নও মিতুলের দিকে তাকিয়ে থাকে। মিতুল হয়তো এই মুহূর্তে অয়নের সাহায্য চাইছে, কিন্তু অয়নের কিছু করে নেই। মিতুলের মতো মেয়েকে ওর মাঝে মানতে পারছে না, সেটা ওর মায়ের দোষ নয়, মিতুলেরই দোষ। কারণ ও আর 10-5টা সাধারণ মেয়ের মতো নয়, আর সবাই ওকে মেনে নিতে পারবে সেটাও তো নয়। অয়নের মা ওকে রান্নাঘরে নিয়ে যায়। তারপর অনেকগুলো তরকারি আর মাংস দেখিয়ে দিয়ে বলে, এসব তোমাকে রান্না করতে হবে। ওই যে দেখছো না, মেহমানরা বসে আছে, ওদের জন্য রান্না করবে। আর তোমার বাবার বাসার লোকজনও তো সব আসবেন, তাই তাড়াতাড়ি করে রান্না শেষ করে ফ্রেশ হয়ে সেজে গুজে নাও, না হলে আবার এসে দেখলে বলবে তোমাকে খাতে মেরে ফেলছি। এই ঋতু, কই চল তো ওইদিকে, কতটুকু এগুলো দেখি। এই তুমি কিন্তু সব ঠিকঠাক মতো কইরো। অয়নের মা চলে যায়। মিতুলের খুব কান্না পায়। সবাই যার যার জায়গায় বসে খাচ্ছে, কিন্তু তাকে কেউ ডাকছে না। তারও ক্ষুধা লেগেছে। বাসি তো মা এতক্ষণ নাস্তা বানিয়ে খেতে আসিবার ডাকতো, কিন্তু এখানে। আর মিতুল কিভাবে বা রান্না করবে? ও তো জানে না রান্না বান্না কি, কিভাবে করে। ও তো সারা জীবন নিজের মতোই চলেছে, রান্নাঘরের কাছে পাও মারায়নি, সাধারণ নলেজটুকুও নাই এটা নিয়ে। তাহলে মিতুল কিছুক্ষণ চুপ করে বসে থাকে। এ সময় দাদু আসে। কি দাদু, মনটা খারাপ? আচ্ছা, তুমি তো নাস্তা করোনি সোনা। আসলে বাসায় অয়নের মাই সব করে, এখন একটু রাগ, তাই তোমার সাথে এমন করছে। আবার অয়ন হচ্ছে বাচ্চা মানুষ,
ও বুঝতেছে না কিভাবে কি করবে, তাই একটু এদিক সেদিক হচ্ছে। তুমি ভেবো না, আমি আছি, আমার ছেলে আছে, তোমার সাথে কখনো খারাপ হবে না, আমরা হতেই দেব না। তবে হ্যাঁ, একটু কষ্ট সইতে হবে, আস্তে আস্তে সব ঠিক হবে। নাও সোনা দাদু, এই খাবারটা খাও। এ সময় হঠাৎ অয়নের মা রুমে ঢুকে মিতুল ভ্যাবাচ্যাকা খায়। দেখলে আমি কি বোকা, বকবক করেছি, এখানে এসে বসায় রাখছি, কিন্তু তোমাকে খাবার দেইনি। আসো তোমাকে খাইয়ে দিই, নাস্তা এনেছি। দাদু মিতুলকে ধাক্কা দিয়ে ইশারা করে। দেখলে কি বলেছি না? দেখো, আবার এসে গেছে তোমাকে খাওয়াতে। নাও এবার শাশুড়ির মনটা নরম করো। অয়নের মা বসে আর মিতুল হাঁ করে। মিতুলের চোখে পানি টলমলো করছে। দূর থেকে অয়ন সব দেখছে, ওর কাছে দেখতে ভালোই লাগছে। কিন্তু সমস্যা একটাই, ও সিনিয়র, আর অয়ন কখনো সিনিয়র মেয়েকে মানবে না। ওই জন্যই একে ছেড়ে অন্য জুনিয়রকে বিয়ে করবে তাও না। খাওয়া শেষ হলে অয়নের মা চলে যান। দাদু হেসে বলে, আমার খাবারটা আর খেলে না, শাশুড়িটাই খেলে। মিতুল হেসে দেয়। দাদুর হঠাৎ একটু ব্যথা ওঠে। অয়ন আর মিতুল দ্রুত দৌড়ে দাদুকে রুমে দিয়ে আসে। অয়ন উঠে আসার সময় দাদু অয়নের হাত ধরে। দাদু, এই বুইটাকে কখনো কষ্ট দিস না, তাহলে আমি কষ্ট পাবো। কারণ আমি জানি তোরা কেউ হিরে না চিনলেও আমি চিনেছি, ও আমার হীরের টুকরা। দাদু তুমি শান্ত হও, বিশ্রাম করো, আমি মিতুলের কাছে যাচ্ছি। অয়ন আর মিতুল রান্নাঘরে চলে আসে। মিতুল কি করবে বুঝে উঠতে পারছে না। তারপর হঠাৎ মিতুল ইউটিউব সার্চ করলো আর সেভাবেই কাজ শুরু করলো। অয়ন শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দেখলো যে মেয়েটা জীবনে কোনোদিন এক প্লেট পানি ফেলে খায়নি, একেবারে প্রথম দিনে সম্পূর্ণ নতুন একটা জায়গায় কোনো অভিজ্ঞতা ছাড়াই একা রান্না করে যাচ্ছে। ও প্রচুর ঘামছে, চুল সামনে আসছে, আবার সরাচ্ছে, আবার কাজ করছে। পাশে যে অয়ন সেটা বোধহয় সে জানেই না। অয়ন অবাক হতে হতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এমন একটা মেয়ে সব পারে। বা রান্না শেষ হয়, অয়ন তখনও দাঁড়িয়ে। মৃদুল একবার তাকিয়ে তারপর উপরে চলে যায়। অয়নের মা এসে সব চেক করেন। বা এত দারুণ রেঁধেছে, মানে এই মেয়ে এত দারুণ রান্না করে, এও সম্ভব। মনে মনে অপছন্দ করলেও এই সত্যিটা অস্বীকার করার উপায় নেই। বৌমা কিন্তু একের। একটু পর সব মেহমান চলে আসে। মিতুল তৈরি হয়ে নিচে নামে। মিতুলকে দেখে সবাই টাসকি খেয়ে যায়, বিশেষ করে অয়ন আর অয়নের মা। মিতুল শাড়ি পরেছে, এই প্রথমবার ওকে সবাই শাড়ি পরে দেখছে। দুহাত ভর্তি চুড়ি, কপালে টিপ, চোখে কাজল, কি সুন্দর করে সেজেছে। আশ্চর্য, ওর ছোট ছোট চুলগুলো কই? আসলে ওগুলো ও কোনো মতে টেনে টুনে পেঁচিয়ে খোপা করে নিয়ে তাতে আবার একটা বড় ফুল গুজে দিয়েছে। কেউ বুঝতেই পারবে না ওর চুল এত ছোট। অয়ন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। একেবারে খাঁটি বাঙালি লাগছে মেয়েটাকে, মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসেছে। মিতুল এসে সবাইকে সালাম দেয়। মিতুলের বাবা মাও এসেছে এখানে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুশি গল্প করছিল। এদিকে দাদু তো ভীষণ খুশি। তিনি মনে মনে মিতুলকে প্রাণ ভরে দোয়া করলেন। আমি জানতাম আমার নাত বউ কত সুন্দরী, আর এও জানতাম আমার নাত বউয়ের এমন রূপ দেখে সবাই টাসকি খাবে, বিশেষ করে যারা তাকে ছোট করেছে। তুই এভাবে লেগে থাক, দেখবি সব কটা মন থেকে মেনে নিতে বাধ্য হবে তোকে, নিচে তোর পিছু পিছু ঘুরবে। তুই এ বাড়ির বউ, সেটা চেঁচিয়ে সবাইকে একদিন বলবে। অয়নের মা কাশতে কাশতে এগিয়ে আসে, তারপর মিতুলকে পেছন থেকে জড়িয়ে ধরে সবার উদ্দেশ্যে হাসিমুখ করে বলে, এই যে আমার ছেলের বউ, ওর নাম মিতুল। আপনারা নিশ্চয়ই চেনেন, সুন্দর লাগছে না? দাদু হাসে, অয়নও মৃদু হাসে। সবাই বেশ প্রশংসা করে। মিতুল একটু অবাক হয়ে তাকায়, তবে খুশি হয়। তখনই হঠাৎ অয়নের মা একটা কাণ্ড করে বসে। তিনি হঠাৎ বলা শুরু করেন, কিন্তু একটা সমস্যা আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে ও আমার ছেলের চেয়ে বয়সে 3 বছরের বড়। ওই এই পাড়ারই মেয়ে, এই বিল্ডিংয়ের। এটা নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু বলেন তো এভাবে কি হয়? মানে এরকম হয়? সিনিয়র আপু আমার অয়নুর, সিনিয়র আপু কি বউ হয়? আর ও তো পুরো একটা ছেলে, ওরে বউ হিসাবে কে মানবে? বলেন তো কি করি?
এসব কি ভাবি? মেয়ে আপনার ছেলেকে না পেলে মরে যাবে, তাই বিয়ে দিয়েছি। কিন্তু আপনি এমন ভাবে অপমান করছেন যেন আমার মেয়েকে কেউ বিয়েই করতো না। আর শত হোক সে আপনার ঘরের বউ এখন। এভাবে এমন একটা অনুষ্ঠানে আপনি কি করে সব করেন? আমরা মেয়েকে বরং নিয়ে যাই, আপনার মন মতো যখন হলো না। মিতুল দৌড়ে উপরে চলে যায়। দাদু অপ্রস্তুত হয়ে পড়ে। লোকজন সব কানাঘুষা করতে থাকে। ছিছি, সিনিয়র আপুকে বিয়ে, এমন দিনও আসলো। অয়ন এবার আর সহ্য করতে পারে না। সে তার মায়ের সাথে চেঁচিয়ে ওঠে। মা, ও সিনিয়র, তাই আমি নিজে ওকে মেনে নিতে পারিনি। কিন্তু তাই বলে ওকে সবার সামনে তো আমরা অপমান করতে পারি না। তোমার কোনো অধিকারই নেই। তুমি এটা ঠিক করলে না, খুব খারাপ করলে এটা। একটা মেয়েকে এমনভাবে কেউ অপমান করে সকলের সামনে? ছি। বৌমা, ওকে আমি এনেছি, মনে রেখো আজকের পর ও যেন এ বাড়িতে বিন্দুমাত্র অপমানিত না হয়। যে এ সাহস করবে সে যেন এই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দাদু আর অয়ন মিতুলের বাবা মা উপরে চলে যায়। মিতুল তখনও কান্না করছে। মেহমানরা সব চলে যায়। এমন পরিবেশে আর যাই হোক থাকা যায় না। তবে কেউ কেউ রয়ে যায়। বউ ভাতের মজাদার খাবারটা তো আর মিস করা যায় না। মিতুলের মা এসে জোরাজুরি করে মিতুলকে নিয়ে যেতে। তিনি মেয়ের অপমান বিন্দুমাত্র সইবেন না। তবে মিতুল যাবে না। আর দাদু অনুরোধ করে, মিতুলের দায়িত্ব দাদুর, তিনি সব ঠিক করে দেবেন। মিতুলের বাবা মা চলে যায়। মিতুল মন খারাপ করে সারাদিন ঘরে শুয়ে থাকে। অয়নও লজ্জায় কথা বলে না। বিকেলে দাদু খুব চিন্তা করে একটা বুদ্ধি বের করে। রাতে ওরা সবাই খাবার খাচ্ছিল। দাদু তখন বলে ওঠে, আমি খুব ভেবে সিদ্ধান্ত নিলাম যে মিতুল আর অয়নকে কিছুদিন বাইরে ঘুরতে পাঠাবো, মানে আমার এক বন্ধুর বাড়িতে। ও অনেক দিন থেকে বলছিল যাতে অয়নকে পাঠাই। অয়ন এখন বিবাহিত, বউ নিয়ে যাবে। গেলে ওই জায়গাটা খুব সুন্দর, গেলে সবার মন ভালো হয়ে যাবে। সবাই অবাক হয়ে যায়। মিতুল অয়ন একসাথে চেঁচিয়ে ওঠে, অয়স কি? কখনো না। বাবা আপনি কি সব বলেন? মানে ওরা ঘুরতে বেরোবে? না না, এটা আমি হতে দিতে পারি না। আশ্চর্য, কেন পারবে না? ওর স্বামী স্ত্রী যেতেই পারে, ওরা স্বামী স্ত্রী যেতেই পারে। আর তোমার থেকে কেউ মত জানতে চায়নি। আমি আদেশ করেছি, ওরা যাবে, বাস, কথা শেষ। আর কেউ কোনো কথা বলবে না। এ আলাপ এখানেই বন্ধ। পরের দিন সকালবেলা ওদের হানিমুনের উদ্দেশ্যে দাদু সেই বন্ধুর বাড়িতে পাঠানো হলো। অয়ন এখানে প্রথমবারের মতো এলো, তাই রোডঘাট তেমন চেনে না। অয়ন বাড়ি থেকে আসার সময় ওর মা কান্না করেছিল। অয়ন কাছে গিয়ে মায়ের হাত চেপে ধরে আলতো চাপ দিয়ে বলেছিল, চিন্তা করো না মা, ওকে আমি ওখান থেকে এসেই ডিভোর্স দিয়ে দিব। সিনিয়র মেয়ে কখনো আমার বউ হবে না। অয়নের মায়ের মুখে হাসি ফুটে, তবু তিনি পুরোপুরি নিশ্চিত হতে পারে না। এ যুগের ছেলেপেলে বলা যায় না কখন কি মতি ওঠে। সারা পথ অয়ন বা মিতুল কেউ কারোর সাথে কথা বলে না। মিতুলের বেশ মন খারাপ। অয়ন জানে না মিতুল ওর মায়ের সাথে কথা বলা শুনে নিয়েছে কিনা। যে কটা দিন সে এখানে বেড়াবে ও কয়টা দিন তাদেরই শেষ দিন। যে কয়টা দিন সে এখানে বেড়াবে ওই কয়টা দিনই তাদের শেষ দিন। মিতুল যেন এটা ভাবতেই পারছে না। পথে একবার মিতুল অয়নকে গাড়ি থামাতে বলল। মিতুল তখন হাঁপাচ্ছে। অয়ন ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো মিতুল, কোনো সমস্যা আপনার? গাড়িটা থামাও প্লিজ। কিন্তু কেন? আমার পেট্রোলের গন্ধ সহ্য হয় না, বেশিক্ষণ কোনো গাড়িতে চড়তে পারি না। একটু অফ দাও, আমি বরং বেরিয়ে একটু ফ্রেশ হই, দেন স্টার্ট করো, তোমার যদি সমস্যা না থাকে। আচ্ছা ঠিক আছে, চলুন বের হই। অয়ন গাড়িটা থামে। অয়ন যেখানে যাচ্ছিল সেই রাস্তাটা ছিল পাহাড়ি রাস্তা। ও রোডঘাট চিনে না, কিন্তু দাদুর বলার ঠিকানা আর ম্যাপের সাহায্য নিয়ে মনে হচ্ছে ঠিকমতো এগোচ্ছে। ম্যাপ বলছে ওদের যেতে আরও বেশি দেরি নেই, খুব বেশি হলে 1 ঘন্টা হবে। এখানে মেয়েটাকে থামতে হলো। যাই হোক, এক একজনের এক এক সমস্যা থাকতে পারে। মেয়েটাকে যদি জোর করে গাড়িতে রাখা হতো, কে জানে পেট্রোলের গন্ধে আবার ওর কি সমস্যা হতো। অয়ন গাড়ি থেকে নেমে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার এখন কেমন লাগছে? পানি দিব? মুখে একটু পানি ছিটিয়ে দিন আর পানিটা খেয়ে নিন, দেখেন ভালো লাগবে। মিতুল পানির বোতলটা হাতে নিয়ে চোখে মুখে পানি দেয়। তারপরে একটু পানি পান করে বোতলটা অয়নের দিকে এগিয়ে দিয়ে বলে, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা এদিকে আসেন,
মনে হচ্ছে এই জায়গাটা বেশ সুন্দর। গাড়ি পার্ক করে রাখি। চলেন, আপনাকে নিয়ে এদিকটা একটু হেঁটে আসি। আপনার ভালো লাগবে আর একটু রেস্টও হবে। এমনিতে আমাদের গাড়ির ড্রাইভার আমরা নিজেরাই, আমাদেরকে তাই কেউ কিছু বলারও নাই। কিন্তু গাড়ি যদি কেউ নিয়ে যায়? আপনি বড্ড বোকা আছেন। এমনিতে আমার থেকে বয়স বেশি, কিন্তু বুদ্ধি অত বেশি না আপনার। আমি এত বোকা নাকি গাড়ি এভাবে ফেলে রাখবো? গাড়ির চাবি আমার কাছে না। ও আচ্ছা, চলুন। মিতুল লজ্জা পায়। আসলেই তো, শুধু বয়সের বড়, বুদ্ধিতে ও একটু বড় না। কেমন বোকা বোকা কথা বলে। ওরা দুজন একটু সামনের দিকে এগিয়ে যায়, যেখানে বেশ বড় বড় পাহাড় আছে আর পাহাড় থেকে ঝর্ণার পানি নিচে নামছে। এত অপূর্ব দৃশ্য দেখে মিতুলের যেন হারিয়ে যেতে ইচ্ছে হয়। মিতুল বেশ খুশি হয়ে যায়। ছোট থেকে তার পাহাড়ের চড়ার খুব শখ ছিল, কিন্তু সেটা কখনো পূরণ হয়ে ওঠেনি। আজ এত কাছ থেকে পাহাড়ে চড়বে, তাও প্রিয় মানুষটার সাথে। এই সুযোগ তো মিস করা যাবে না। মিতুল আর 7-5 না ভেবে দৌড়ে পাহাড়ের কাছে চলে যায়। মোটো ভাবিনি মিতুল এমন একটা কাজ করবে। মিতুল পাহাড়ে উঠে ঘুরতে শুরু করে, তারপর চিৎকার করে তার আনন্দ প্রকাশ করে। অয়ন পেছন পেছন দৌড়ে যায়। কে জানি আবার কি করে বসে। যদি পড়ে টরে যায়, যা সন্দেহ করেছিল তাই হয়েছে। বেশি আনন্দ প্রকাশ করতে গিয়ে আর একটুর জন্য পড়ে যেতে নিয়েছিল, তখনই অয়ন ওকে ধরে ফেলে আর একে অপরকে জাপটে ধরে পাহাড়ের নিচে নামতে থাকে। তারপর একটু মাটিতে গিয়ে পড়ে যায় মিতুল। তখন অনেকক্ষণ অয়নের দিকে তাকিয়ে থাকে। অয়নও মিতুলের দিকে তাকিয়ে থাকে। হুঁশ ফিরতেই দুজন দুজনকে ছেড়ে দেয়। মিতুল উঠে নিজের জামা কাপড় ঠিক করা শুরু করে। অনেক একটু রাগ দেখিয়ে বলে, আপনার মাথা ঠিক আছে তো? এমন কেউ করে? এখন যদি আপনি পড়ে যেতেন তবে কি হতো? মরে যেতাম। এর বেশি কিছু তো হতো না। মরে যেতাম মানে? বললেই হলো মরে যেতেন। আপনি মরে গেলে আপনার পরিবারকে আমি কি জবাব দিতাম? হ্যাঁ, ও শুধু এই ভয়, আমি মরে গেলে তোমার কিছু হতো না। এই কথার জবাবে অয়ন চুপ হয়ে যায়। তারপর তড়িঘড়ি করে মিতুলের হাত ধরে গাড়ির কাছে টেনে নিয়ে যেতে যেতে বলে, চলুন তো চলুন। আপনাকে বেশি লাই দিলে এমনই হয়। হাজারটা প্রশ্ন করেন। আপনার সাহায্যের জন্য আপনাকে গাড়ি থেকে নামালাম। বললাম ঘুরে আসলে একটু মনটা ফ্রেশ হবে। না না, আপনি একেবারে পাহাড়ে চড়ে পাহাড় থেকে নিচে নেমে আমাকে সহ মরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। চলেন চলেন, আপনাকে এবার বাড়ি নিয়ে তারপর থামবো। এর আগে গাড়ি আর 1 মিনিটও থামাবো না। সে আপনার যতই পেট্রোলের গন্ধ নাকে আসুক না কেন। অয়ন মিতুলকে নিয়ে গাড়িতে উঠে বসে। ওদের গাড়ি চলতে থাকে। মিতুল আবারও মনমরা হয়ে বসে থাকে। বাড়ির কিছুটা কাছে এসে অয়ন একটা নাম্বারে কল করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমরা কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু আপনাদের বাসা ঠিক কোনটা আমরা বুঝতে পারছি না। আর তাছাড়া এখানে অনেক ঘন জঙ্গল, অনেকগুলো রাস্তা, ঠিক বুঝতে পারছি না। ওপাশ থেকে কেউ বলে উঠল, তুমি চিন্তা করো না, আমরা এগোচ্ছি, তুমি এখানেই থাকো। মিতুল গাড়ি থেকে নামলো। অয়ন মিতুলের কাছে দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর একটা ছেলে আর একটা মেয়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। বয়স প্রায় তাদের কাছাকাছি হবে। ভাবসাব দেখে মনে হচ্ছে ওরা খুব সম্ভবত স্বামী স্ত্রী হবে। অয়ন একটু এগিয়ে যেতে ওরা এক প্রকার দৌড়ে এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে আর খুব উষ্ণভাবে ওদের অভ্যর্থনা করে। অয়নের কাছে ওদের ব্যবহার খুবই ভালো লাগে। ওরা দুজন মিতুল আর অয়নকে তাদের বাড়িতে নিয়ে যায়। ওরা হচ্ছে সাফা আর সাইদ, অয়নের দাদুর নাতি আর নাতবো। অয়ন সেটা ওদেরকে দেখেই বুঝতে পেরেছে। ওরা বাড়ির কাছাকাছি যেতেই দাদু বেরিয়ে আসে আর ওদেরকে জড়িয়ে ধরে। নয়ন অবাক হয়ে চারপাশে তাকায়। চারপাশে উঁচু উঁচু পাহাড় আর এই উঁচু পাহাড়ের উপরে ওদের ঘর। পাশ দিয়ে ছোট নদী বয়ে যাচ্ছে। গাছগুলো যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। এত সুন্দর প্রকৃতি ও বোধহয় জীবনে আর কখনো দেখেনি। দাদু এত কাজের মাঝে একটা ভালো কাজ করেছে। ওকে এত সুন্দর একটা জায়গায় পাঠিয়েছে। ওরা একটা ছোটোখাটো ট্যুর হয়ে গেল। এখন বন্ধুদেরকে বলতে পারবে যে কত সুন্দর এলাকায় সে এসেছে। অয়নকে দেখে দাদু বলে ওঠে, অবশেষে তোমরা আসলে। তোমার বুড়ো দাদাটাকে তো এখানে আনতেই পারলাম না। অসভ্যটা নিচে না এসে তোমাদের পাঠিয়ে দিয়েছে। যাক, তবুও তো এসেছো, এই বেশ। আসো আসো, ঘরে এসো। এই সাইদ,
সাফা তাড়াতাড়ি ওদের বিছানাটা আর নাস্তার ব্যবস্থা কর। দেখিস ওদের যেন কোনো যত্ন আত্মীর অভাব না হয়। ওরা এখানে একটা সপ্তাহ থাকবে, সেটা যাতে খুব আনন্দ সহকারে থাকতে পারে, বুঝেছিস? আহ দাদু, এমন ভাবে বলো কেন? ওরা তোমার যেমন মেহমান, আমাদেরও তো মেহমান। তুমি এমন ভাবে বলতেছো, মনে হইতেছে আমরা তোমাদের চাকর। আর ওদের কেন যত্ন করব না? এখন আমার আর একটা নাতি আর নাতবউ চলে এসেছে। তোরা তো সবসময় আমার কাছেই থাকিস, তাই এখন তোদের থেকে ওদের আমি বেশি ভালোবাসবো। অয়ন আর মিতুল হেসে দেয়, সাফা আর সাইদও হেসে দেয়। দাদুর কথা মতো সাফা আর সাইদ ওদেরকে একটা রুম দেখিয়ে দেয়। এই যে এই রুমটা হচ্ছে তোমাদের, তোমরা এখানটায় থাকবে। সব কিছু আছে, কিছু লাগলে কেবল আমাদের একবার ডাকবে। ব্যাস, বান্দা হাজির। মিতুল অয়ন হাসে। ওরা নিচে চলে যায়। অয়ন রুমের ভিতরে ঢুকে। রুমটা পুরোটা থাই গ্লাস দিয়ে সাজানো। রুমের ভেতর থেকে বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই বাইরে তাকালে মন ভালো হয়ে যাওয়ার মতো একেবারে। কিন্তু এত সবের মাঝেও মিতুলের কাছে খুবই বিরক্ত লাগছিল। বাড়ি থেকে ওকে ভারী শাড়ি আর গহনা পরে আসতে হয়েছে, কিন্তু মিতুল তো এসবে অভ্যস্ত নয়। তাই দেরি না করে রুমে ঢুকে শাড়িগুলো খুলে ফেলতে শুরু করে। ওকে এখন একটা কুর্তি, কামিজ কিংবা শার্ট প্যান্ট পরতে হবে, না হলে ও কখনোই টিকতে পারবে না। মিতুল একটা কুর্তি বের করে ব্যাগ থেকে। ও যখনই শাড়ি খুলতে চায় ঠিক তখনই অয়ন রুমে ঢুকিয়ে পড়ে। মিতুল তখন শুধুমাত্র একটা ব্লাউজ আর পেটিকোট পরেছিল। কি অবস্থা! অয়ন দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই প্রথম সে কোনো নারীকে অর্ধ উলঙ্গ অবস্থায় দেখতে পেল। ওর শরীরে কেমন একটা ঠান্ডা শিহরণ খেয়ে গেল। এত সুন্দর আবহাওয়ায় একা ঘরে এমন সুন্দরী রমণী, তাও আবার এই অবস্থায় সামনে দাঁড়িয়ে, এটা সত্যি অদ্ভুত সুন্দর অনুভূতি। এমন আর কখনো অয়নের কাছে অনুভূত হয়নি। অয়ন কেমন মোহে পড়ে গেছে। অপলক তাকে এগিয়ে যেতে থাকে। মিতুল লজ্জা পেয়ে তাড়াতাড়ি শাড়িটা নিজের পরনে টেনে নেয়। অয়নের এই মুহূর্তে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু তার মনে হচ্ছিল মিতুল এই অবস্থায় পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, আর ও নিজেও জানে না এখন কি করতে চলেছে। এগিয়ে যেতে থাকলো অয়ন, মিতুল পেছনে যেতে থাকলো। একটু পরে অয়ন হঠাৎ করে এসে মিতুলের কোমর জড়িয়ে ধরে। মিতুলের দেহ দোলে ওঠে। মিতুল এক মুহূর্তের জন্য লতার মতো ভেঙে পড়ে, যেন ওর শরীরে 1%ও শক্তি অবশিষ্ট নেই। ও যেন কোকের মতো নরম কোনো বস্তু কিংবা মোমের মতো গলে যাও কিছু। অয়ন মিতুলের গালে আলতো করে হাত দেয় আর চুমু দিতে যায়। মিতুল চোখ বুজে নেয়। ঠিক তখনই পেছন থেকে সাফা আর সাইদ এসে কাশি দেয়। আহারে, আস্তে না আস্তে শুরু হয়ে গেল। অনেক সময় পাবে বাচ্চা, এখন মাত্র এসেছো, ফ্রেশ হয়ে আগে খেয়ে নাও, তারপরে তোমাদেরকে সময় দেওয়া হবে। তোমাদেরকে সময় দিতে তোমার দাদু এখানে পাঠিয়েছে। এই সাপা, তুই বেশ দুষ্টু হয়েছিস। ওদের লজ্জা দিচ্ছিস কেন? ওর কথাই তোমরা কিছু মনে করো না। ফ্রেশ হয়ে নিচে আসো, খেয়ে আবার ঘুরতে বেরোবো। সাইদ সাফা চলে যেতে অয়নের মিতুল দুজনেই খুব লজ্জা পায় আর মনে মনে ভাবে যে কি করতে যাচ্ছিল। ছিছি, মিতুলের কাছে ওর মান সম্মান বলে আর কিছু থাকলো না। ওরা দুজনে ফ্রেশ হয়ে নিচে আসলো, তারপর দুজনে খাবার খেতে লাগলো। একই টেবিলে দাদু, সাইদ আর সাফাও ছিল। দাদু তখন বলে উঠল, তারপর বাড়ির কি অবস্থা? সব কিছু ঠিকঠাক তো? অয়ন ভাত খেতে খেতে বলল, সবাই খুব ভালো আছে দাদু। আচ্ছা, এ বাড়িতে কি শুধু আপনারা তিনজনই, আর কেউ নেই? আর কে থাকবে? এই তো দাদু, আমি আর সাইদ, আমরা তিনজনই আছি। না, মানে বোঝাতে চেয়েছি যে আমাদের বাবা মা কিংবা আর কেউ নেই। আসলে সাইদের বাবা মা দুজনেই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে সাইদকে আমি বড় করি, আর এরপর সাইদকে এই যে দেখছো সাফা, এই মেয়েটার সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। ব্যাস, এখন থেকে আমাদের সাথে আর একজন যুক্ত, এই সাফা। বুঝতে পারলে? ও, আমি খুবই সরি। আমার আসলে এভাবে বলা উচিত হয়নি। আরে না না, এটা তো যে কেউ আসলে আমাদেরকে জিজ্ঞেস করে, এটা খুব কমন ব্যাপার।
এতে সরি বলার কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, খাওয়া শেষ হলে তোমরা আজকের মতো রেস্ট করো, আগামীকালকে আমরা ঘুরতে বেরোবো। আজকে তো প্রায় রাত হয়ে গেছে, তাই আর বেরোবো না। আরে সাপা, তুমি একটা ভেটুর ডিম বুঝলে? রাত হয়েছে তো কি হয়েছে, রাতে তো বেশ মজা হবে। কি বলো দাদু, ঠিক বলছি না? তোমরা জোয়ান ছেলে মেয়ে, তোমাদের আবার রাত দিন আছে নাকি? ওরা যেতে চাইলে তুমিও সাথে যাবে সাফা, বুঝলে? আর ভয়ের কিছু নেই, আমার টর্চ আর বন্দুকটা নিয়ে যাবে, ব্যাস এই দুটো নিলেই তোমাদের কোনো ভয় নেই, কেউ কিছু করতে পারবে না। আহ দাদু, তুমিও না এমনভাবে বলছো যেন রাতে বেড়াতে আমরা নামিনি। ওদের সবার খাওয়া দাওয়া শেষ হয়, সবাই মিলে বেশ আনন্দে গল্পগুজব করে। দাদু তখন জিজ্ঞেস করে, তো ইয়াং ম্যান, এই তো, এই এত সুন্দর লেডি কোথায় পেলে? অয়ন আর চোখে মিতুলের দিকে তাকায়, মিতুল অয়নের দিকে তাকায়। তারপর অয়ন খানিকটা বিরক্ত হয়ে বলে, পেয়েছি। আর কই উড়ে এসে ঘাড়ে চড়ে বসেছে? মানে? মানে দুষ্টুমি করেছি। ও আসলে আমাদের বাসারই, মানে আমাদের বাড়িওয়ালার মেয়ে। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, ফ্যামিলি থেকে আমাদের বিয়ে দেওয়া হয়েছে। বল কি, একই বাসার ফ্যামিলি থেকে বিয়ে দেওয়া হচ্ছে? তোদের কোনো লাভ স্টোরি নেই? মানে তোরা কেউ কাউকে ভালোবাসো না? মিতুল আর অয়ন একে অপরের দিকে তাকায়। তারপর দুজনে আনমনে সবার সামনে বলে, না। না। আরে বাসায় বসে থেকে কি এখন এসবই বলবে নাকি? সময় হলে ঠিকই দুজন দুজনকে ভালোবাসবে। তোরা না দুজন কি সব প্রশ্ন জিজ্ঞেস করিস? যা যা, এখন ওদের নিয়ে বেরিয়ে পড়। বেরোলে ওদের মনটা ভালো হবে, আর তোদেরও আউল ফাউল চিন্তা মাথায় কম আসবে। তোদের দুটা চালায় তো আমি সারাদিন ঘুমাতেই পারি না। তোরা বেরোলে আমিও একটু নাক ডেকে ঘুমাবো। সাফা, সাইদ, অন আর মিতুল বেরিয়ে পড়ে। সাফা আর সাইদ ওদের পুরো এলাকা ঘুরে দেখায়। তখন প্রায় রাত হয়ে যায়। এত সুন্দর জায়গায় আগে কখনো আসেনি ওরা। হঠাৎ করে সামনে কিছু ফুচকার দোকান পড়ে। মিতুলের ফুচকা খুব পছন্দ, যেটা অয়ন জানে। অয়নের মনে হলো এত সুন্দর একটা জায়গায় এসেছে, মেয়েটার একটু খুশি থাকা দরকার। ওদেরকে বলে সবাইকে নিয়ে অয়ন ফুচকা খেতে গেল। মিতুল তো মনে মনে বেশ খুশি হলো। ওরা দুজন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লো, হাঁপাতে হাঁপাতে পড়ল, সাইদ ভাই, সাফা এবার একটু থামো না, আর হাঁটতে পারছি না। কি বলে এতটুকুন হেঁটে হাঁপিয়ে গেলে? তোমাকে দেখে তো মনে হয় না ভাই, তুমি আগে চলো। দেখে ম্যাচিওর মনে হয় না, কিন্তু আসলে একটা বোকা, কিছুই বোঝে না, মাথাটা পুরো। অন্যের কথা শুনে তখন হেসে দেয় ওরা। ওরা আবার উঠে হাঁটতে শুরু করে। সাফা আর সাইদ ওদের দুজনকে একসাথে দাঁড় করিয়ে কিছু কেনাকাটা করার জন্য একটা দোকানে যায়। মিতুল আর অয়ন দুজনের সামনে হাঁটতে থাকে, কিন্তু হাঁটতে হাঁটতে একটা বোকাও বুঝতে পারেনি যে ওরা পথ হারিয়ে ফেলেছে। এত পথ হেঁটে মিতুল যখন ক্লান্ত, তখন হঠাৎ অয়নকে বলে ওঠে, ওই দাঁড়ায় আছিস কেন? আমাকে কোলে নাও। কি মানে, কি পাগল টাগল হলে নাকি? পাগল না, ঠিকই আছে, কোলে নে, না হলে কিন্তু কামড়ে দেব। বিশ্বাস হয় না? অয়ন ভয় পেয়ে যায়। এমন পাগলে পাল্লাই পড়লো, এখন নাকি এনাকে কোলে নিতে হবে। আশেপাশের মানুষ দেখলে কি বলবে? আর কোলে না নিলে নাকি কামড়ে দেবে। ভাবা যায়। এদিকে অয়ন বুঝতে পারে এরা দুজনে পথ হারিয়ে ফেলেছে। অয়ন তাই পাগলিটাকে কোলে নিয়ে সাইদকে কল করে। ওরা এসে ওদের অবস্থা দেখে হাসতে শুরু করে। বলেছে ভালোবাসে না, এখন দেখো একজন কুলে তুলছে তো, আর আরেকজন কোলে উঠে বসে আছে। ওরা লজ্জা পায়। তারপর সেখান থেকে গল্প করতে করতে বাসায় চলে আসে। দাদু ঘুমাচ্ছে, ওরাও আর রাত না করেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা অন ঘুম থেকে উঠে মিতুলকে দেখতে পায় না, হাতটাতে থাকে। এই পাগলিটা আবার কই গেল? অনের হঠাৎ চোখ যায় খোলা বারান্দায়। মিতুল সেখানে বসে এক কাপ চা হাতে নিয়ে বাইরে তাকিয়ে আছে আর মনের আনন্দে গুনগুন করছে। অনের সেটা দেখতে বেশ ভালোই লাগছে। মেয়েটার চুলগুলো বাতাসে উঠছে। আচ্ছা, মেয়েটা তো বেশ সুন্দরী, ও এতদিন খেয়াল করেনি কেন? অন ধীরে ধীরে উঠে ওয়াশরুমে গেল। তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে আবারও রুমে এসে একটা তোয়ালে দিয়ে মুখ মুছে নিল। পাশে তাকাতেই দেখলো এক কাপ চা, একটা চিঠি পড়ে আছে।
অয়ন আবারও মিতুলের দিকে তাকালো। মিতুল পূর্বের মতোই বাইরে তাকিয়ে প্রকৃতি বিলাস করছে। অয়ন চিঠিটা হাতে নিল। সেখানে লেখা ছিল, চাটা কিন্তু আমি করেছি। আমার চা বেশ মজা হয়। যদি খেতে চাও তাহলে চা নিয়ে আমার সাথে বারান্দায় চলে আসো। দুজনে মিলে বসে একসাথে খাবো আর প্রকৃতি বিলাস করব। ভয় নেই, তোমাকে প্রেমে পড়তে বলবো না। আমি এতটাও খারাপ না। আমি জানি যে তুমি আমাকে এখান থেকে গিয়ে ছেড়ে দিবে। তাই যে কটা দিন আছি এ কটা দিন অন্তত স্বামী স্ত্রী কিংবা প্রেমিকা না হই, বন্ধু হিসেবে তো কাটাতে পারি। তুমি যদি আমার প্রস্তাবটা গ্রহণ করো তবে বারান্দায় আসো চা হাতে, তবে বুঝবো তুমি আমার বন্ধু হতে রাজি হয়েছ। বাকি সম্পর্কগুলো না হয় পড়েই থাক, ওসব নিয়ে আমি আর প্রশ্ন তুলবো না। জোর করে কি কখনো কারো মনের মানুষ হওয়া যায় মিতুল? চিঠিটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে অয়ন। তারপর কি মনে করে যেন মন্ত্রমুগ্ধের মতো চাটা হাতে নেয় আর বারান্দার দিকে এগিয়ে যায়। অয়নকে এগুতে দেখে মিতুল তেমনই স্থির থেকে হেসে বলে, এসেছে তাহলে পাশাপাশি বসো তো একটু, দেখো বাইরেটা কি সুন্দর। অয়ন একটা চেয়ার নিয়ে পাশে বসে যায়, চুমুক দেয়। তারপর বাইরে তাকায়। বাইরের পরিবেশটা আসলে খুব সুন্দর। দূরে দেখা যাচ্ছে সাফা দাদু গাছের মধ্যে পানি দিচ্ছে, আর একপাশে একটা ডালে 2টি পাখি বসে আছে। আশ্চর্য ব্যাপার হলো পাখি দুটো একে অপরের কাছ থেকে বিশাল দূরত্ব নিয়ে বসে আছে। মান অভিমানের পালা চলছে হয়তো। হঠাৎ করে কেন জানি মনে হলো তারা ওই পাখিগুলোর মতন কাছে আসতে চাচ্ছে, কিন্তু কেন জানি আসতে পারছে না। আচ্ছা, অয়ন সাহেব কি ভালোবেসে ফেলেছে ওকে? যে মেয়েটাকে সে পছন্দ করে না, ভালোবাসে না, তাকে নিয়ে আবার এসব ভাবার কোনো মানেই হয় না। অয়ন কি তবে ওকে ভালোবেসে ফেলেছে? না না না, এটা কখনো হতে পারে না। অয়ন কি করে একটা সিনিয়র মেয়েকে ভালোবাসবে? তাছাড়া সে তো তার মাকে কথা দিয়েছে এখান থেকে গিয়ে ওকে ছেড়ে দেবে। তবে মেয়েটার জন্য মন খারাপ হচ্ছে। মেয়েটা জানে এটাই তাদের শেষ দেখা। কি হলো, কথা বলছো না যে? আমার পাশে বসতেও কি খুব অসুবিধা হচ্ছে? না আসলে মিতুল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আসলে এই কয়দিন সব কিছু এত তাড়াহুড়ো করে হয়ে গিয়েছে যে তোমার সাথে ভালোভাবে কথাই বলতে পারিনি। কি বলবে? এইটা তো যে আমাকে ছেড়ে চলে যাবে, নতুন করে তো বলার দরকার নেই, সেটা জানি তো। আসলে কি জানো, আমার কখনোই সিনিয়র মেয়েকে ভালো লাগে না। তুমি মেয়ে হিসেবে ভালো, তোমার মনটাও ভালো, কিন্তু আমাদের সমাজে অনেক কিছু মেনে চলতে হয়। বিশেষ করে আমার পরিবার তোমাকে মানতে পারছে না। তাছাড়া তোমার চলাফেরাও বাকি সাধারণ মেয়েদের মতো নয়। আমি তোমাকে হার্ট করতে চাই না, কিন্তু এটাই সত্যি যে আমি চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না। আর যেখানে ভালোবাসা হয় না সেখানে তো একসাথে থাকাও যায় না, তাই না? হ্যাঁ সেটাই তো, জোর করে তো ভালোবাসা যায় না। আমিও তো তোমাকে জোর করে ভালোবাসতে বলছি না, কেবল বলছি যেটুকু সময় থাকো কেবল আমার একটু পাশে থাকো। ছেড়ে গেলে আর তো কখনো পাশে বসবে না। মিতুল, তুমি মনে কষ্ট নিও না। বিশ্বাস করো, তুমি অনেক ভালো ছেলে পাবে যে আমার থেকেও তোমাকে খুব ভালোবাসবে। আর আমি তোমার বয়সেও ছোট, তোমার সাথে আমাকে মানায় না। প্রেম ভালোবাসা কি বয়স বোঝে? মানা না মানা বোঝে? আচ্ছা ওসব ছাড়ো, এখন বলো এই জায়গাটা তোমার কেমন লেগেছে? সবাই খুব ফ্রেন্ডলি, তাই না? হ্যাঁ আসলে সবাই খুব ভালো। আমার তো এখানে থেকে যেতে ইচ্ছে হচ্ছে। তাই নাকি? তাহলে থেকেই যাও। হা হা হা। না সেটা তো আর হবে না। আফটার অল ওরা তো তোমার আত্মীয়, আর তোমার সাথে যখন আমার আত্মীয়তা ছিন্ন হয়ে যাবে ওদের সাথে অটোমেটিক হয়ে যাবে, তাহলে কি আর থাকা যায় বলো? এই কথা শুনে অয়ন আবারও চুপ মেরে যায়। মিতুলের কথাগুলো একদম মিথ্যা নয়। অয়ন এসবের কি জবাব দেবে? কিন্তু তারও তো কিছু করার নেই। পরিস্থিতি এমন যে তাকে মিতুলকে ছেড়ে দিতেই হবে। অয়ন লক্ষ্য করলো মিতুলের চোখ বেয়ে পানি পড়ছে। মিতুলের জন্য অয়নের খুব মায়া হলো। অয়ন আলতো করে মিতুলের গাল ধরলো, তারপর চোখের পানিগুলো মুছে দিল। হঠাৎ করে মিতুল অয়নকে জাপটে ধরে বাচ্চাদের মতো হু হু করে কাঁদতে লাগলো। ভেতরের কষ্টগুলো সব বেরিয়ে আসে। সে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে কাঁদতে কাঁদতে বলে ফেলল, আমাকে তুমি ছেড়ে যেও না অয়ন। বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার জাস্ট 2-3 বছরের সিনিয়র, এটা এমন কিছু না। আর তোমার মাকে মানানোর দায়িত্ব আমার।
আমি যদি ওনার সাথে ভালোভাবে চলি আর তোমাদের সকলের দায়িত্ব সুন্দরভাবে পালন করি, আমি নিশ্চিত উনি আমাকে মেনে নেবেন। কিন্তু তার জন্য তোমাকে আমার পাশে থাকতে হবে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না, আমি তোমাকে ছাড়া এভাবে বাঁচতে পারবো না। অয়ন মিতুলকে কি বলবে বুঝতে পারে না। অয়ন দু হাতে আলতো করে মিতুলের গাল ধরে, তারপর ওকে নিজের দিকে টেনে নেয়। মিতুলের চোখ থেকে পানি পড়ছে, ওর জন্য খুব মায়া হচ্ছে অয়নের। অয়ন আস্তে করে পানিগুলো মুছিয়ে দেয় মিতুলের চোখের। মিতুল তখনও কাঁপছে, সাথে ওর ঠোঁট দুটিও কাঁপছে। অয়ন ঠোঁটগুলোর দিকে তাকায়, কি সুন্দর নরম তুলতুলে। মিতুল পাতলা একটা শাড়ি পরেছে। আশ্চর্য, সে তো খেয়ালই করেনি মিতুল আজকে শাড়ি পরেছে। কিন্তু এখানে ও কি মনে করে শাড়ি পরলো? এখানে তো ওকে কেউ কিছু বলা নেই। তবে শাড়িতে ওকে খুব সুন্দর লাগছে আর দেখতে আকর্ষণীয় মনে হচ্ছে। অয়ন মিতুলকে দেখে কেমন যেন বোধ হারিয়ে ফেলেছে। নিজেকে সে কন্ট্রোল করতে পারে না, কারণ মিতুলকে অনেক বেশি হট লাগছিল। অয়ন হ্যাঁচকা টানে মিতুলকে কাছে টানে, তারপর ওর মুখে একটা আঙ্গুল চেপে বলে, চুপ, কোনো কথা বলবে না, এসো। কই? ভালোবাসা দিব। অয়ন মিতুলকে কোলে তুলে নিয়ে খাটে ফেলে দেয়। তারপর আস্তে আস্তে করে মিতুলের শাড়িটা পেটের উপর থেকে সরে, হালকা নুয়ে ওর পেটে চুমু দেয়। মিতুল তখন কাঁপছে। পুরুষের প্রথম ছোঁয়ায় মিতুল পাগলের মতো হয়ে যায়, তবুও ওর হুঁশ ফিরে। এসব ঠিক না, অয়ন তাকে ভালোবাসে না, সে এসব করতে পারে না। মিতুলকে হ্যাঁচকা টানে সরিয়ে ফেলে আর কাঁদতে থাকে। অয়ন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো, তুমি এমন করছো কেন? তোমার ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগা তো সাময়িক। তুমি তো একটু পরেই আমাকে ভুলে যাবে, আর বাকি 10-5টা পুরুষের মতোই তুমি মোহে আমার কাছে আসলে আর মোহেই চলে যাবে। এখন এত কথা বলো না তো, পরেরটা পরে ভাবা যাবে। পরে কি ভাববে অয়ন? যা ভাবার ভেবেই নিয়েছো, আর তোমার এই সিদ্ধান্ত জানার পর আমি তোমার সাথে ইন্টিমেট হতে পারছি না। আর কিছু বলতে গেলেও অয়ন মিতুলকে বলতে দেয় না। সে আবার ওকে খাটে ফেলে দেয়, তারপর ওকে জড়িয়ে ধরে ওর গালে ঘাড়ে নাভিতে চুমু দিতে থাকে। মিতুলকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সেও তো একজন মানুষ, তারও ধৈর্য সহ্যের সীমা আছে, তারও চাহিদা আছে। তাই সে বেশিক্ষণ নিজেকে সংযত রাখতে পারে না। অনেক কাছে অবশেষে নিজেকে সঁপে দেয়। 15 মিনিট পর যখন ওদের হুঁশ ফিরে, ততক্ষণে ওরা একজন আরেকজনের সাথে আদিম রঙ্গনীলায় মত্ত হয়ে গিয়েছিল। ততক্ষণে হুঁশ ফিল আর করার মতো কিছুই ছিল না। শেষ হয়ে যাবার পর মিতুল অয়নকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে আর চিৎকার করে কেঁদে ওঠে। তুমি কি বলো তো, আমাকে ছেড়ে দিবে, তারপরে কেন আমার সর্বনাশ করতে আসলে? আমি ইচ্ছে করে আসিনি, আসলে কি থেকে যে কি হয়ে গেল। আর তুমিও তো। মিতুল রাগী ক্ষোভে কাঁপতে থাকে। অয়নের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলে, আমিও তো কি, আমি তোমাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি। তুমি এমন করলে আমি কতক্ষণ নিজেকে সংযত রাখতাম? আমিও তো মেয়ে, তোমাকে স্বামী হিসেবেই জেনেছি, তাহলে আমি তোমার কাছে যাব না? তুমি জোর করলে। এখন কি হবে? জানি না কি হবে। তুমি যেটা করেছো অন্য কোনো পুরুষের কাছে আর আমি যেতে পারবো না, ঠকাতে পারবো না অন্য কাউকে। এই জীবনে তোমাকেও আর পাবো না, তাহলে এই জীবন দিয়ে আমি আর কি করব? এই জীবন রাখবই না। এই কথা বলে মিতুল কাঁদতে লাগলো আর অয়নকে হাত দিয়ে খুশি দিতে লাগলো। অয়ন মিতুলকে জড়িয়ে ধরলো, তারপর মাথায় হাত বুলিয়ে বলল, একটু অপেক্ষা করো, দেখি আমি কি করতে পারি। মিতুল অয়নকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ফেলে চিৎকার করে বলে। অয়ন মিতুলকে জড়িয়ে ধরে অনেক বোঝানোর চেষ্টা করে, সে নিজে লজ্জা পাচ্ছে। মিতুল তাকে এখন চরিত্রহীন মনে করবে, ঠিকই তো, সে তাকে কাছেও টানছে না, আবার দূরেও যেতে দিচ্ছে না। আসলে অয়ন কি চাচ্ছে নিজেই জানে না। অয়ন বোঝাতে চায় এসব কিছু হয়েছে অ্যাক্সিডেন্টলি হয়েছে, কিন্তু মিতুল তো কিছুই বুঝতে চায় না। এমন সময় ওদের রুমে সাফার সাইদ প্রবেশ করে। ওদেরকে দেখে মিতুল আর অয়ন স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু সাফার সাইদ কিছুটা বুঝতে পারে। এমনিতেও সাফা আর সাইদ ওদের দাদুর কাছে সবটা শুনেছে। মিতুলের দাদু ওর দাদুকে সব কিছু বলেছে, আর তারা প্ল্যান করে এখানে ওদেরকে পাঠিয়েছে যাতে ওরা কাছাকাছি আসে আর একে অপরকে ভালোবাসে। সাফা তখন পরিবেশ স্বাভাবিক করার জন্য বলে, আরে তোমরা এখানে দুষ্টুমি করছো, ওখানে আমরা নাস্তা বানিয়ে বসে আছি, চলো চলো। স্বাভাবিক হতে পারছিল না, তাই সাফা ওদের দুজনকে নিচে জোর করে নিয়ে যায়। হ্যাঁ চলো। ওরা সবাই নিচে নেমে পড়ে।
দাদু তখন ডাইনিং টেবিলে বসেছিল। সামনে ছিল বাহারি রকমের খাবার। দাদু ওদের দেখে একটু রেগে গিয়ে বলে, জোয়ান মানুষ, তোমাদের আসতে এত দেরি হয় নাকি? সকাল কখন হয়েছে? ওই একটা পেটি খেয়ে দিন কাটিয়ে দেবে। খেতে হবে না নাকি? তোমরা না খাও। আমি যে একটা বুড়ো মানুষ, সেই কখন থেকে তোমাদের আশায় বসে আছি। সে খবর আছে? বুঝেছি নাকি নতুন পেয়ে একদম উঠতেই মন চাচ্ছে না দাদু ভাই? এই কথা শুনে সাফা আর সাইদ হেসে দেয়। অনেকটু লজ্জা পায়, কিন্তু মিতুলের এসব কিছুই ভালো লাগছে না। মিতুলের এই মুহূর্তে মন চাচ্ছে এখান থেকে পালিয়ে কোথাও চলে যেতে, নিজের বাড়িতে কিংবা শ্বশুর বাড়িতে, কোথাও না, এমন কোথাও যেখানে কেউ ওকে দেখবে না, কেউ জানবে না, সবার থেকে নিজেকে লুকিয়ে নেবে। কারণ মিতুল ভাবতে পারছে না এখন সে কি করবে। অন্যের সাথে থাকতে পারবে না, সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না, আর না বাবার বাড়িতে আজীবন সে কুমারী থাকতে পারবে, কারণ সে মেয়ে। মিতুলের মনে হচ্ছে এই জীবন সে আর রাখবে না। মিতুলকে একটু চিন্তায় থাকতে দেখে দাদুভাই আবারও জিজ্ঞেস করে, কি হলো দাদু ভাই, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? কোনো সমস্যা? সমস্যা থাকলে আমাকে বলতে পারো। না না দাদু, কোনো সমস্যা নেই। ও দাদু ভাই, তোমরা কি শুধু কথাই বলবে? ওদের খেতে দেবে না? এই তোমরা দুজন বসো তো। তোমরাও বসো। হ্যাঁ আমরা বসতেছি, বসো এবার। অয়ন আর মিতুল দাদুর দুই পাশে দুটি চেয়ারে বসে। সাইদ ওদের খাবার বেড়ে দেয়, তারপর নিজেরাও দুটি প্লেটে নিয়ে এক সাইডে বসে পড়ে। খাবার খেতে খেতে খুব আনন্দ করছিল। অয়ন ওদের সাথে আড্ডায় যোগ দিয়েছিল। মিতুলের তো মনটা খুব খারাপ ছিল। দাদু সব কিছু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন, কিন্তু তিনি এখন কিছু বলবেন না, তবে মিতুলের কাছ থেকে জেনে নেবেন সমস্যা কি। খাবার শেষ হওয়ার পর সবাই মিলে ঠিক করলো সবাই ঘুরতে যাবে, কিন্তু মিতুল যেতে রাজি হলো না। ওরা অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই যেতে রাজি নয় মিতুল। তাই অজ্ঞতার অয়ন, সাফা, সাইদ তিনজন মিলে বেরিয়ে পড়লো। মিতুল রুমে গিয়ে হাঁটু গিয়ে একা একা বসে কাঁদতে লাগলো। দাদু প্রবেশ করে মিতুলকে কাঁদতে দেখে ফেলে। দাদুকে আচমকা দেখে মিতুল হকচুকে উঠে নিজের কান্না আড়াল করে মুখে কৃত্রিম হাসি এনে দাদুকে দেখে বলে, আরে দাদু, তুমি নখ দেবে না আমাকে? হ্যাঁ আমি। এই তোর কি হয়েছে বলতো? সেই সকাল থেকে লক্ষ্য করছি তুই মনমরা। আসার পর তো ভালোই ছিলি, কি হয়েছে? অয়নের সাথে ঝগড়া হয়েছে? ওসব কিছু না দাদু, সব ঠিক আছে। মায়ের কথা একটু মনে পড়ছে। তাই বেড়াতে এসে মায়ের কথা আবার মনে পড়ে নাকি? বকা মেয়ে, চলেই যাবে। তুই তো মিস করবি আমাকে। যাই হোক, আমি সব কিছু জানি। তো দাদু আমাকে ফোনে সব কিছু বলেছে, আর সেই জন্যই আমরা তোদেরকে প্ল্যান করে এখানে এনেছি। আমি চাই তুই আর অয়ন নিজেদের সম্পর্কটা ঠিক করে নে। আমি জানি তুই ওকে ভালোবাসিস, কিন্তু অয়ন আর তার পরিবার তোকে মানেনি। কিন্তু তুই যদি নিজে ভেঙে পড়িস, তাহলে কি করে তোর লড়াইটা করবি? কি করে সব হবে? যাকে এত বছর ভালোবাসলি, যাকে বিয়ে করলি, তাকে চোখের সামনে অন্য কারো হতে দিবি? তো দাদু ভাই কি করে? যে মানুষটা আমাকে ভালোবাসে না, চোখে হারায় না, জোর করে কি করে তাকে ভালোবাসা যায়? জোর করে কি করে তার কাছ থেকে ভালোবাসা আদায় করা যায়? যাই আদায় করা যায়। আদায় করা যায়। শোন, কিছু কিছু মানুষ আছে, এদেরকে বেশি ভালোবাসলে এরা ভালোবাসার মূল্য দিতে জানে না, আর বেশি মাথায় ওঠালেও এরা মাথায় উঠে নাচতে থাকে। অয়ন ছোট মানুষ, ভালোবাসার মানে এখনো বোঝে না। বিয়ে তো অনেক দূরের বিষয়। বেচারা বোধহয় এ জন্মে প্রেমই করেনি, হয়তোবা প্রেমে পড়েছিল দু একজনের। যাই হোক, তুই ওকে বেশি ভালোবাসা দেখিয়ে ফেলেছিস। এখন থেকে ওকে এড়িয়ে চলবি। দেখবি ও নিজেই তোকে ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে। ভালোবাসা বা প্রেমের একটা ছোট্ট জিনিস কি জানিস? কি? শুধু ভালোবাসা কিংবা প্রেম না, অতিরিক্ত কোনো কিছু ভালো না। কাউকে বেশি ভালোবাসা দেখাতে নেই, না হলে সে ভালোবাসা ছুঁড়ে ফেলে চলে যায়। এই জন্য তার সাথে সীমারেখার মধ্যে থাকতে হয়। আর যখন এই সমস্ত মানুষগুলোর প্রতি ভালোবাসা কমিয়ে ফেলা হয়, কেয়ার করা হয় না, তখন তারা ওই যে অভ্যস্ত হয়ে গেছে সেটা থেকে আর বেরোতে পারে না। তারাও ভালোবাসা পাবার জন্য তখন ছটফট করে, তখন তারাও না চাইতে ভালোবেসে ফেলে। বুঝতে পেরেছিস আমার কথা? তোকে কি করতে হবে? হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। আমাকে এখন পুরোপুরি ওকে ইগনোর করে চলতে হবে।
আর ও যখন আচমকা আমার ভালোবাসা থেকে ইগনোরটা মেনে নিতে পারবে না, তখনই ও নিজেই আমাকে গুরুত্ব দিবে আর ও নিজে থেকে আমার কাছে আসবে। রাইট, এখন যে চাসনি এটা খুব ভালো করেছিস। এভাবে চালিয়ে যা, আস্তে আস্তে সব ঠিক হবে আশা করি। ওখানে ফেরার আগেই তোদের সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক না হলে আমি ঠিক করিয়ে ছাড়বো। তোর দাদুকে কথা দিয়েছি না? মৃদুল দাদুকে জড়িয়ে ধরে। এই দাদুগুলোকে কেন জানি এত ভালোবাসে নিজেও জানে না। ওয়েন, সাফা আর সাইদ সেদিন সারাদিন আর বিকেল বাইরে ঘোরাফেরা করে। সাফা আর সাইদ ইচ্ছে করে এত বিকাল পর্যন্ত ঘোরাফেরা করছে যাতে মিতুলের জন্য অন ছটফট করে আর ওর কাছে যেতে চায়। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে ওরা রাত হলেও বাড়িতে যায় না। আর এই তো রাত হওয়া সত্ত্বেও অয়ন একবারও মিতুলের নামটা পর্যন্ত উচ্চারণ করে না। এদিকে মিতুল অবাক হয়ে যায়। অয়ন এত খারাপ হতে পারে? এরকম একটা ঘটনা করে এরকম একটা নতুন জায়গায় একা একা ঘুরে বেড়াচ্ছে। ওদের সাথে সারাটা দিন কাটালো, ওখানে গেল। মানুষ অন্তত বিকেলে বা দুপুরে তো ফিরে। রাত হয়ে গেছে, তাদের কোনো খবর নেই। যা ইচ্ছে করুক, এসব মাথায় নেবে না সে। সেইভাবেই চলতে হবে। রাত প্রায় 11টা, বাড়ি ফেরে ওরা। এই সারাটাক্ষণই অয়নের মাথায় একটু মিতুলের কথা আসেনি। চারপাশের প্রকৃতি আর অঞ্চলগুলো এত বেশি সুন্দর ছিল যে অয়ন শুধু ক্যামেরায় ভিডিও বানাতে ব্যস্ত ছিল। আর মিতুলের কথা মনে পড়াটাও স্বাভাবিক নয়, কারণ সে তো মিতুলকে ভালোবাসে না। তার প্রথম প্রেম তো অন্য কেউ ছিল যাকে সে পায়নি। সে ভালোবাসা সে কি করে অন্য কাউকে দেয়? 11টায় যখন বাড়ি ফিরে দাদু সাফার সাইদ এর দিকে তাকায়। ওরা মাথা নাড়িয়ে সব কিছু ওকে বলে বোঝায়। ওদের প্ল্যান সাকসেসফুল। ওরা এটাই চেয়েছিল যাতে অনেক রাত করে ফিরে মিতুলকে পুরোদমে ইগনোর করে একটা ওসিলা পাবে। আর অন বাধ্য হয়ে রাগ ভাঙাতে যাবে। এভাবে আস্তে আস্তে ওরা কাছে আসবে। অন রাতে ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখে মিতুল তাদের বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। অন পেছনে গিয়ে কাশি দেয়। নিজেকে এবার ওর অপরাধী মনে হয়। সারাদিন মিতুলের কথা মনে না পড়লেও এবার তার আসলেই মনে হচ্ছে সে আসলে কাজটা ঠিক করেনি। যেহেতু জানি অন্তত বিকালে এসে ওকে জোর করে নিয়ে যাওয়া উচিত ছিল, বা মিতুল না গেলেও তার থেকে যাওয়া উচিত ছিল। নতুন বউকে এভাবে ফেলে যাওয়া যায়? অয়ন পিছন থেকে একটা কাশি দেয়। খেয়েছেন মিতুল আপনি? মিতুল কোনো কথা বলে না। অয়ন আরও কয়েকবার ডাক দেয়। মিতুল এবারও কথা বলে না। প্রথমে অবাক হলেও পরে অনেক রাগ হয়। আশ্চর্য, একটা মানুষকে এতবার ডাকছে, সে পাত্তাই দিচ্ছে না। আবারও ডাকে। এবার মিতুল অয়নের দিকে তাকায়, তারপর কিছু না বলে আবারও সামনের দিকে তাকিয়ে থাকে। অয়ন আর তার রাগ কন্ট্রোল করতে পারে না। তাড়াহুড়ো করে হেঁটে গিয়ে মিতুলের হাত বরাবর ঝাঁকি দিয়ে তাকে জিজ্ঞেস করে, কি সমস্যা কি আপনার? এত ডাকছি কানে শুনতে পাও না নাকি? মিতুল আগের মতোই ওকে তেমন একটা গুরুত্ব না দিয়ে কোনো মতো বলে, এতবার ডাকার কি আছে? বাইরে থেকে ঘোরাফেরা করে এসেছেন, নিশ্চয়ই খেয়েও এসেছেন। এবার গিয়ে শুয়ে পড়ো, যাও। আমাকে দিয়ে আপনার তো কোনো কাজ নেই, আর আমি তো কেউ না আমাকে ডাকাডাকি করার মানে আছে? যান, গিয়ে শুয়ে পড়ুন। তুমি খেয়েছো? না, খাইনি। কিন্তু আপনি সেটা জানতে চাচ্ছেন কেন? আমি খেয়েছি না খাইনি সেটা আপনার জানার কি দরকার? আপনি তো খেয়েছেন, নিজেটা যেহেতু উদ্ধার করেছেন, আমার উদ্ধারের চিন্তা আপনার করতে হবে না। আপনি প্লিজ এখান থেকে যান, আমি আপনার সাথে একদমই কথা বলতে চাই না। আশ্চর্য, সকালে বিষয়টা নিয়ে তুমি এখনো রেগে আছো? না, রাগ করিনি তো। আপনি কে? আপনার সাথে আমি রাগ করব? কি মানে? আমাকে তুমি চিনো না? আমি কে? তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? ইগনোর করছো আমাকে? না তো, আপনাকে কেন ইগনোর করব? আপনি আমার জীবনে এমন কেউ না যাকে ইগনোর করতে হবে। মানুষ তাকে ইগনোর করে যাকে সে ভালোবাসে। আপনি আমার ভালোবাসার মানুষ না, কেউ না, কিচ্ছু না। আপনি যান। মিতুল আর কোনো কথা না বলে ওর চুলটা ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা ওকে ইগনোর করছে, কারণ ইগনোর করলেই মিতুল ওকে আপনি আপনি করে ডাকে। শুধু মিতুল না, সব মানুষই এটা করে। রাগ, অভিমান, ইগনোর এসবের অপর নাম কিন্তু আপনি সম্বোধন। রাতে ওরা শুতে যায়, দুজনেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে মিতুলের গায়ে অয়নের হাত পড়ে। মিতুল প্রচণ্ড জোরে অয়নের হাতটা ঝাড়ি মেরে সরিয়ে দেয়। অয়ন এক প্রকার ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আরে এই মেয়ে, তুমি কি পাগল নাকি? মানে তোমার গায়ের উপরে আমার হাতটা একটু পড়েছে না হয়, এভাবে ঝাঁকি মারতে হয়? জানো কত ভয় পেয়েছি। মিতুল তখন ঘুম থেকে উঠে বসে পড়ে।
তারপর চুলগুলো কপালের উপর থেকে সরিয়ে বলে, তো আমি কি করব? আর আপনি আমার গায়ে হাত দিলেন কেন? খবরদার আপনি আমার গায়ে হাত দিবেন না। নিজের হাত পা হেফাজতে রেখে তারপর ঘুমাবেন। আমার গায়ের উপর আপনার হাত পা, গুদ্দা কলিজা কিচ্ছু আসলে খবর আছে। লজ্জা করে না আমার গায়ের উপর হাত দেন? আমি আপনার স্ত্রী। মানে কি বলো? আর করতে হবে না, করতে হবে না। ঘুমান চুপচাপ, যত সব। মিতুল ওকে কোনো রকম পাত্তা দিল না। অয়ন আর কি বলবে, তাই ঘুমিয়ে পড়ে। ভোর 4টায় ঘুম ভেঙে যায় কারোর ফিসফিস শব্দ শুনে। ফিসফিস শব্দ শুনে বুঝতে পারে এটা মিতুলের কণ্ঠ। ভোর 4টায় কার সাথে ফিসফিস করছে। দেখতে গিয়ে দেখে মিতুল কারোর সাথে লুকিয়ে ফিসফিস করে কথা বলছে। হ্যাঁ, বাড়িতে তো শোনা। ভাত খেয়েছো? সেদিন তোমাকে দেখেছিলাম। ভাগ্যিস তুমি আমাকে নাম্বারটা চেয়েছিলে, ভাগ্যিস তুমি আমাকে নাম্বারটা দিয়েছিলে। আরে না, কি এই ছেলেটা অয়ন তো আমাকে ভালোবাসে না। না, আমিও ওকে ভালোবাসি না। না 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 না, ও আমাকে ডিভোর্স দিলে আমি তোমাকে বিয়ে করে নেব। সত্যি। এখন তো ঘুমাচ্ছে, সেই জন্যই তো চুপি চুপি তোমাকে কল দিলাম। রাগে ফেটে পড়ে অয়ন। এবার বুঝতে পারে সব। ও আচ্ছা, এই কাণ্ড। দুদিন না যেতে যেতে এসব করা হচ্ছে। মানে আমি ছেড়ে দেব বলে সে এখন আগে থেকেই তার ব্যাকআপ ঠিক করে রাখছে। এজন্য আমাকে ইগনোর করছে। প্রেমিককে কল করছে, প্রেম করা আমি দেখাচ্ছি। আমার স্ত্রী হয়ে আরেকজনের সাথে প্রেম করা বের করছি আমি। অয়ন এগিয়ে যায়, তারপর ওর ফোনটা হাত থেকে টেনে নিয়ে যায়। মিতুল কিছু বুঝে ওঠার আগেই ফোনটা ভেঙে দেয়। মিতুল অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর চেঁচিয়ে ওঠে বাচ্চাদের মতো। এসব কি? আপনি আমার ফোন ভাঙলেন কেন? 100 বার ভাঙবো, 1000 বার ভাঙবো, 1000 বার ভাঙবো। তোমার লজ্জা করে না পরপুরুষের সাথে কথা বলো, আবার বলো বিয়ে করবে? আশ্চর্য, লজ্জার কি আছে? আপনি তো আমাকে এই 2-3 দিন পর ছেড়েই দিবেন। তো তখন আমাকে তো কাউকে ভালোবাসতে হবে। আমি কি আপনার জন্য দেবদাস হব না সুইসাইড করব? কোনোটাই তো আমি করব না। আমি এত বোকা নাকি? আর তার জন্য তো অবশ্যই আমাকে কাউকে খুঁজে নিতে হবে। আর আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? আপনি তো আমার থেকে রেহাই পেতে চান। সেটাই তো করছি। ফোনটা ভেঙে দিলেন। আচ্ছা, সমস্যা নেই, আমি আর একটা ফোন কিনে নেব। ধ্যাত্তারি, এই ফোনটাতে ভালো মতো ছবি উঠাতে পারতাম। এখন নতুন ফোনের ক্যামেরা কেমন হয় কে জানে। আবুল তাবল বকতে বকতে মিতুল নিচে চলে যায়। অয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে মেয়েটা কি আসলে কোনো হেলদোল নেই? অয়ন বুঝতে পারে না কি করবে। পরদিন ওরা ঘুরতে বেরোয়। আজকে মিতুল বেরিয়েছে। গতকাল যে মেয়ে বের হতে চায়নি, আজকে সে কেন বেরোলো? নিশ্চয়ই তার আশিকের সাথে দেখা করবে। অয়ন পুরো পথ মিতুলের ওপরও নজর রাখে। ও নজর রাখে। 1 ঘন্টা পর হঠাৎ করে দেখতে পায় মিতুলকে। 1 ঘন্টা পর হঠাৎ করে দেখতে পায় না মিতুলকে। হঠাৎ দেখে দূরে গিয়ে কোনো একটা ছেলের সাথে কথা বলছে। অয়ন আর সহ্য করতে পারে না, কিন্তু সামনে সাফা আর সাইদ আছে, তাই সে খুব কৌশলে ব্যাপারটা এড়িয়ে যায়। বিকেলে ওরা বাসায় ফিরে আসে। অয়ন আগুন হয়ে আছে। মিতুল রুমে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে নেয়, তারপর হাতে একটা ফোন নিয়ে বের হয় আর কারোর সাথে হেসে হেসে কথা বলে। অয়ন অবাক হয়ে যায়, এই মেয়েটা ফোন কিনলো কখন? নিশ্চয়ই যখন বেরিয়েছে তখন কিনেছে। মানে ছেলেদের সাথে এতই পেয়েছে, একদিনও পর্যন্ত দেরি করলো না। নষ্টামি করার পর ফোন কিনে নিল। অয়নদের আজ 4র্থ দিন, আর 2 দিনও কেটে যায় এভাবে। এরই মাঝে অয়ন জানতে পেরে যায় যে সব কিছু ওর দাদু আর সবার প্ল্যান ছিল। আর মিতুলও সব নাটক করছিল ইগনোর করার, তাকে ওর প্রেমে পড়ার জন্য। এসব শুনে অয়ন খুব রাগ করে। ও আর এক মুহূর্ত থাকতে চায় না সেখানে। সাফা সাইদ দাদু বিদায় বেলায় গাড়ির কাছে অপরাধীর মতন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অয়ন মাথা নিচু করে সবার থেকে বিদায় নেয়। দাদু লজ্জিত কণ্ঠে বলে, ভাই, আমি কেবল তোমাদের একসাথে দেখতে চেয়েছিলাম। তুমি রাগ করে চলে যাচ্ছ, তবে মনে রেখো আমরা যা করেছি ঠিক করেছি। আমি জানি তুমি মিতুলকেই ভালোবাসবে। কার মিতুল ভালোবাসার যোগ্য? কারণ মিতুল ভালোবাসার যোগ্য। মেয়েটা খুব ভালো, ওকে কষ্ট দিও না। সাফার সাইদও অয়নের কাছে ক্ষমা চায়। অয়ন ওদের বুকে জড়ায়। যাওয়ার সময় অয়ন গাড়িতে উঠে যায়। মিতুলের মনটা ছারকার হয়ে যায়, কারণ সে আর অয়নকে পাবে না। দাদুকে ছেড়ে যেতেও কষ্ট হচ্ছে। মানুষটা খুব আশা করেছিল সব ঠিক হবে, হলো না। মিতুল দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরে। দাদুকে কপালে চুমু দিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি চলতে থাকে। দাদু মনে মনে বলে,
আমি জানি আমি কালই খবর পাবো তোমরা এক হয়েছ। ওরা বাসে চলে আসে। অয়নের মা খুব খুশি। ছেলে এত দূরে গিয়েও মেয়েটার সাথে কিচ্ছু করেনি, কারণ অয়ন বাসে এসে সাফ জানায় আগামীকালের অনুষ্ঠানে সে তার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিবে। রাতে মিতুল অয়নের সাথে দেখা করে না, অয়নও মিতুলের খোঁজ নেয় না। পরের দিন ওদের একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠানে সবে এলো। মিতুল সেদিনও খুব সুন্দর করে সেজেছে, তবে ওর মন খুব খারাপ। অয়নের মা আজও ওকে অপমান করার সুযোগটা ছাড়ল না। তিনি মাইক হাতে নিয়ে বেশ প্রফুল্ল মনে বলে উঠলেন, হ্যালো, অ্যাটেনশন প্লিজ। সকলে অয়নের মার দিকে তাকায়। সকলে অয়নের মায়ের দিকে তাকায়। দাদু অবাক হয়। এবার কি কাণ্ড করে কে জানে। মিতুল ইতস্তত বোধ করে। অয়ন অবাক হয়। মা আবার কিছু করবেন না তো? অয়নের মা হাসি মুখে বলতে থাকে, গাইজ, শুভ অপরাহ। আপনারা সকলে এসেছেন দেখে খুব ভালো লাগছে। যাই হোক, একটা খুশির সংবাদ দিতে চাই। তর সইছে না। আসলে আজ অয়ন তার বউ মিতুল সিনিয়র আপুকে বিয়ে করেছে, যে তাকে ডিভোর্স দেবে। দারুণ না? এই কথা শুনে সবাই অবাক হয়। একে অপরের সাথে কি যেন বলাবলি করে। অয়ন হাত দিয়ে ইশারা করে মাকে থামতে বলে। মা থামে না। তিনি মিতুলকে টেনে নিয়ে যান। মিতুল যেতে চায় না। এই দেখেন, সং সেজেছে। জানো, আমার ছেলে শার্ট প্যান্ট কুর্তি পছন্দ করে না, তাই আজ বউ সাজছে ওকে পাগল করার জন্য। কিন্তু লাভ নেই, ওইসব হবে না। আপনারা বলেন, সিনিয়র মেয়ে ছেলেদের মতন চলে, তাকে আবার বাবু ভালোবাসবে? হয় এটা? চিন্তা নেই, আজ এসব শেষ হবে। ডিভোর্সের পর সবাই কিন্তু ডিভোর্স পার্টি করে যাবেন, আর হ্যাঁ, খাবার খেয়ে যাবেন। সব মানুষ হইচই শুরু করে দেয়। মিতুলকে নিয়ে হাসাহাসি করে। মাও হাসে। দাদু লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে থাকে। অয়ন আর সহ্য করতে পারে না। মিতুল দৌড়ে যেতে চায়। ঠিক তখনই অয়ন ওর হাত ধরে টেনে স্টেজে নেয়। তারপরে একটা পেপার ছিঁড়ে আকাশে উড়িয়ে দেয়। পেপারটা ডিভোর্সের। অয়নের মা, মিতুল, দাদু সবাই অবাক হয়ে তাকায়। সবাই চুপ হয়ে যায়। হল জুড়ে পিনপতন নীরবতা। ভঙ্গ করে ওঠে কেবল অয়নের কণ্ঠ। এমন কণ্ঠ মিতুল এর আগে শোনেনি, আর কোনোদিন শোনেওনি। এটা কি জানেন, আমার মায়ের তৈরি করা ডিভোর্স পেপার ছিঁড়ে দিলাম, কারণ আজ ডিভোর্স পার্টি হচ্ছে না, আজ কেবল লাভ পার্টি হচ্ছে। আপনারা খাবার খেয়ে যাবেন। সকলে এবার আরো অবাক হয়। অয়নের মা ওর কাছে গিয়ে বলে, এইসব কি তুই পাগল হলি? শেষমেশ এই সিনিয়র মেয়েকে। চুপ করো মা, চুপ করো। হ্যাঁ, এই সিনিয়র মেয়েটাকে আমি ভালোবাসি। এতদিনে সেটা বুঝেছি আমি। সিনিয়র তো কি, ও তো মানুষ। আর ও না হয় সেজেছে আমার জন্য, দোষ কি রাতে? মিতুল, আজ থেকে তোমাকে আর জোর করে নিজের ইচ্ছের বিরুদ্ধে পোশাক পরতে হবে না, সাজতে হবে না। তোমার যা ইচ্ছে পরবে, যেভাবে ইচ্ছে চলবে। শোনো, আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। হ্যাঁ, এই সিনিয়র মেয়েটাকে আমি ভালোবাসি। কি সুযোগ দেবে আরেকবার? অয়ন হাঁটুকে মিতুলকে একটা আংটি দিয়ে প্রপোজ করে। মিতুল কান্না করে দেয়। অয়নকে জড়িয়ে ধরে। এ কান্না সুখের। অনেক না পাওয়া হঠাৎ করে পেয়ে যাবার। মিতুল ভাবেনি অয়ন তাকে মেনে নেবে। মা চুপ হয়ে যায়, আর কথা আসে না। তিনি বুঝতে পারেন এই সিনিয়র মেয়েকেই তার বউ হিসেবে মেনে নিতে হবে। কিছু করেনি। দাদু বেশ খুশি হয়। কাকে একটা কল করে। কথাটা ওপাশ থেকে সাফার দাদু হেসে ওঠে। আগেই বলেছিলাম আজ খবর পাবো তোরা দুটি এক হবে। অয়নের চোখে তোর জন্য প্রেম দেখেছি আমি। মিতুল, সাফা, সাই, কইরে আয়। অবশেষে সিনিয়র মেয়ের সাথে বিয়ে সাকসেস হলো।